নমস্কার, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন নামসার পক্ষ থেকে সবাইকে আমরা স্বাগত জানাই। আমরা নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে পড়তাম, সেখানকার পুরনো ছাত্র। বছর আষ্টেক আগে আমাদের মনে হলো যে ছোটবেলার সেই স্বপ্নের দিনগুলোতে, দুষ্টুমির দিনগুলোতে ফিরে যাওয়ার একটা চেষ্টা করা যায়। সেই জন্য আমরা এই অ্যালামনি অ্যাসোসিয়েশন তৈরি করি। তখন থেকে আমরা নানা রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করি, স্কুলের বাইরে। আর তুষারকান্তি নাগ ফাউন্ডেশন, সেটা সম্বন্ধে আজকে একটু কথা বলতে হবে। তুষারকান্তি নাগ মশাই নিউ আলিপুরের বাসিন্দা। অবশ্য তার জীবনের বেশিরভাগ অংশটাই কেটেছে বিলেত এবং আমেরিকায়। তিনি পেশায় একজন স্নায়ু চিকিৎসক ছিলেন, স্নায়ু শল্য চিকিৎসক, নিউরোসার্জন। তো তার পেশার বাইরেও তার বিভিন্ন বিষয়ে, ইতিহাস, বিজ্ঞান, গণিতের ইতিহাস, এ সমস্ত বিভিন্ন বিষয়ে প্রবল আগ্রহ ছিল। তো তিনি নিজেই তুষারকান্তি নাগ ফাউন্ডেশন তৈরি করেন, যার মূল উদ্দেশ্য ছিল সংস্কৃতি বিষয়ক, অর্থনীতি, ইতিহাস, এ সমস্ত বিষয়ে গবেষণা ক্ষেত্রে সাহায্য দেওয়ার চেষ্টা করা, অনুদান দেওয়ার চেষ্টা করা, ছাত্রদের মেধা বা প্রয়োজনের ভিত্তিতে সাহায্য করার চেষ্টা করা, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন মতো অনুদান দেওয়ার চেষ্টা করা। তো তুষারকান্তি নাগ মশাইয়ের বাড়ির লোকেরা, তার পরিবারবর্গ, তারা নিউ আলিপুরে থাকেন। আর আমাদের স্কুল তো নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল। তো অবস্থানগত নৈকট্যের জন্য আমাদের মধ্যে একটা যোগাযোগ ঘটে। দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা একই। এই তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের সাহায্যে আমরা বছরে দুটি অনুষ্ঠান করি, দুটি প্রোগ্রাম। একটা হলো স্কুলের ছাত্রদের জন্য, বর্তমান ছাত্রদের জন্য একটা বাংলা ভাষায় রচনা প্রতিযোগিতা। কারণ তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের একটি উদ্দেশ্য ছিল বাংলা ভাষার প্রসার বা প্রচার, এগুলিও। তো আর আরেকটি আমরা নিজেরাই ঠিক করি যে তুষারকান্তি নাগ মেমোরিয়াল লেকচার, তুষারকান্তি নাগ স্মৃতি বক্তৃতা। তো এটা তৃতীয় বছর। গত 2 বছরের, প্রথম বছরে প্রখ্যাত ভাষাবিদ পবিত্র সরকার মশাই, গত বছরে লোকসাহিত্য বিশেষজ্ঞ এবং আমাদের স্কুলেরই পুরনো মাস্টারমশাই বরুণ কুমার চক্রবর্তী, এনারা বলেছিলেন। আজকে আমাদের অনেকেরই প্রিয় কবি শ্রীজাত আমাদের মধ্যে আছেন এই বক্তৃতার জন্য। তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের সঙ্গে আমাদের নামসার সম্পর্কটা আরও একটু প্রসারিত। আমরা বিদ্যালয়ের বর্তমান ছাত্রদের মেধা প্রয়োজন ভিত্তিতে কিছু বৃত্তি দিই, স্কলারশিপ দিই। তো সেটা তার একটা অংশ তুষারকান্তি নাগ ফাউন্ডেশন স্পন্সর করে। তাদের সম্বন্ধে বিস্তৃতভাবে আমরা আরো পরে শুনবো। তো আমরা আমাদের আজকের প্রোগ্রাম শুরু করি। প্রথমে আমি অনুরোধ করব আমাদের নামসার প্রেসিডেন্ট, তাকে শিবব্রত গঙ্গোপাধ্যায়, শ্রীযুক্ত শিবব্রত গঙ্গোপাধ্যায়, তাকে স্টেজে আসার জন্য। শিবদা চলে এসো। হ্যাঁ, আমি তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র কুমার নাগ, তিনি প্রতি বছরই আমাদের উৎসাহ দেন। তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। নিউ আলিপুর। আর আরেকটা কথা একটু বলা ভালো যে আমরা, আমাদের স্কুলের প্রথম ব্যাচের হায়ার সেকেন্ডারি ছিল 1967 সালে। তো সে বছর যারা পাস করেছেন তারা তো রিটায়ার করে গেছেন। আমি 1975 সালের হায়ার সেকেন্ডারি। তো এখন স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্যে অনেকেই আমাদের
ওই সময়ের ছাত্রদের থেকে বয়োকনিষ্ঠ। কিন্তু মজাটা হলো এই যে আমরা স্কুলে গিয়ে ওই পুরোনো দিনে ফেরার প্রচেষ্টায় নানা রকম বদমাইশি করে থাকি, দুষ্টুমি করে থাকি, এবং স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকারাও আমাদের এই অত্যাচার খুবই হাসি মুখে সহ্য করেন। আমি স্কুলের এখনকার প্রধান শিক্ষক মশাই নীলাঞ্জন মজুমদার মশাইকে বলবো একটু মঞ্চে আসার জন্য। আর আমাদের আজকের যেটা প্রধান কাজ সেটা তো তুষারকান্তি নাগ স্মৃতি বক্তৃতা, সেই বক্তৃতা দেবেন শ্রীজাত, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি নামসার সেক্রেটারি সমীর বিশ্বাস, সমীরদাকে অনুরোধ করব যে আমাদের মঞ্চে ভূমিষ্ঠ অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানোর জন্য। আমাদের আজকের যে প্রধান অনুষ্ঠান যেটা আমরা বললাম যে তুষারকান্তি নাগ স্মৃতি বক্তৃতা, সেটি দিতে স্বীকৃত হয়ে শ্রীজাত আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আমি আমাদের নামসার প্রেসিডেন্ট শিবব্রত গঙ্গোপাধ্যায় মশাইকে বলবো যে তাকে স্মারক উপহার দিয়ে আমাদের কৃতজ্ঞতা জানাতে। সমীরদা যদি একটু শিবুদাকে হেল্প করো। প্রথমে আমাদের নামসার সভাপতি প্রেসিডেন্ট শ্রীযুক্ত শিবব্রত গঙ্গোপাধ্যায় মশাই, তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। তুষারকান্তি নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের এবং আমাদের নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যাসোসিয়েশনের যে নামসা অর্গানাইজেশন, তাদের এই স্মারক বক্তৃতায় উপস্থিত আছেন আমাদের শ্রীজাত। তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রীযুক্ত পবিত্র কুমার নাম এবং উপস্থিত শ্রোতাদের আমি নমস্কার জানাচ্ছি। স্বর্গীয় তুষারকান্তি নাগ উনি নিউ আলিপুরের অধিবাসী ছিলেন যদিও,
কিন্তু বেশিরভাগ সময় ওনার জীবন কেটেছে, কর্মজীবন কেটেছে আমেরিকাতে এবং বিদেশে। কিন্তু তা সত্ত্বেও ওনার একটা বাংলা ভাষার প্রতি প্রবল টান ছিল, বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। সেই সূত্রেই এই তুষারকান্তি নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের সৃষ্টি, যারা কাজ করে যাচ্ছেন নানা রকম ব্যাপারে, এর আগে আমাদের বক্তা বলেছেন। সে ছাড়া আমাদের নামসার কাজকর্মের ব্যাপারেতে ওনাদের যখন ওনারা জানতে পারেন, সেই নিয়ে ওনারা আমাদের এককালীন একটা অনুদান দিয়েছেন, যাতে করে আমরা বাংলা ভাষার প্রচার এবং প্রসারের জন্য কাজ করতে পারি। এই জন্য আমরা অসম্ভব কৃতজ্ঞ এই তুষারকান্তি নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের এই প্রয়াসের জন্য, এবং এই ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে যৌথভাবে কাজ করার জন্য। আমরা এই সূত্রে আমরা প্রতি বছর একটা স্কুলের ছেলেদের নিয়ে, ছাত্রদের নিয়ে রচনা প্রতিযোগিতা করি, যাতে করে তাদের মধ্যে একটা এই বাংলা ভাষার ডিফারেন্ট বিষয় নিয়ে, এই দেখুন এখন আমি এক্ষুনি নিজেই একটা ইংরেজি শব্দই ব্যবহার করলাম, আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলতে চাইছি। ঠিক এইটাই বলতে চাইছি, আজকের বিষয়বস্তু কিন্তু এটাই, আমাদের মধ্যবিত্ত সমাজ এবং বাংলা ভাষা। সেই নিয়ে কবি শ্রীজাত আমাদের কাছে তার মূল্যবান বক্তব্য রাখবেন, আমরা শুনবো, বুঝবো, বোঝার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব এই বিষয়ে ওনার বক্তব্য। বিশেষ কিছু বলার নেই, আমরা বলতে আসিনি, আমরা শুনতে এসেছি। সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি তুষারকান্তি নাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রীযুক্ত পবিত্র কুমার নাগ মশাই এসছেন, তাকে কিছু বলতে অনুরোধ করছি। পবিত্র প্রত্যেকবারই আসেন এবং আমাদেরও উৎসাহ দেন, তাদের সঙ্গে আমাদের একটা বেশ আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। আপনি এখানে বলতে পারেন। তুষারকান্তি নাগ স্মৃতি বক্তৃতা এবার ৩য় বর্ষে পড়ল। এই আয়োজনের সমস্ত কৃতিত্ব নামসার। আমি নামসার সকল সদস্যবৃন্দকে জানাই অনেক ধন্যবাদ। আজ আমাদের মধ্যে স্বনামধন্য কবি শ্রীজাত উপস্থিত, অনেক ব্যস্ততার মধ্যেও উনি উপস্থিত থাকতে পেরেছেন, এটা আমাদের পক্ষে অনেক সৌভাগ্য। উনি বক্তব্য রাখবেন মধ্যবিত্ত বাঙালি সমাজ ও বাংলা ভাষা। বক্তব্য পেশ করবেন, আমরা শুনবো, বুঝবো, জানবো। আমি ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। নমস্কার। আমাদের স্কুলের হেডমাস্টার মশাই নীলাঞ্জনবাবু বলেছেন যে এবার উনি বলবেন না, তো কিন্তু স্কুলের পক্ষ থেকে বাংলার মাস্টারমশাই, ইংরেজির মাস্টারমশাই শ্রী অর্ণব কুমার বড়াল মশাই, তাকে আমরা অনুরোধ করব আমাদের দু চার কথা বলার জন্য। Hail to you all. In fact, I would say a different note. In fact, the Europe that we see today is very much emphasizing on the need of individuality, and I like it very much. Of course,
societal thinking, societal sort of reasoning, and all those things. And sometimes I think that Europe, yes, it has showed, given us light of that kind. কিন্তু আমাদেরকে তো অন্য একটা শপথে দৃপ্ত হওয়ার ব্যাপার থাকে। ওম পূর্ণমিদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাশিষ্যতে। সে পূর্ণ ব্রহ্ম, তাকেও তো আমরা ধারণ করেছি। এবারে বেদান্ত ঋষিরা বলছেন যে হে অরণ্যানী, হে দেবী, তুমি আমাদের গ্রামে কবে আসবে? এই যে আন্তরিকতা, এই যে ঘরোয়া একটা পরিবেশে তাকে ডেকে নেওয়া, তো আমরা তো দেখতে পাচ্ছি সেই জিনিসটা। এই যেমন ধরুন আমাদের অনার্য সভ্যতায় ঋষভ রাজা, তার পুত্র ভরত, তো আমরা জানছি অন্য দুষ্যন্তের পুত্র ভরত। এই সমীকরণটা মেলানো যায় না একটু। সিন্ধু সভ্যতা আমাদের অনার্যরা করেছেন, তারা প্রাচীর দেননি, কেননা সেই ভয় নেই। আর্যরা প্রার্থনা করছেন দেবরাজ ইন্দ্রের কাছে, অনার্যদের ধ্বংস করে তাদের সম্পত্তি আমাদের দিয়ে দাও। মেলানো যায় না। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে ওই অরণ্যানী যে কথা বললাম, ওইখানে কিন্তু আপনার সেই গ্রামে শাল গাছের নিচে পাথর রেখে সাঁওতাল কোলভিল এরা প্রার্থনা করছে অরণ্যানীকে। ওটার নাম ওটা একটু ভুলে গেলাম, ওই মাঝখানে ভদ্রলোক বলছিলেন এই কথাটা। তো সেখানে ওই যে শালক গ্রাম, সেখানে গ্রামশিলা, তাদের কনসেপ্ট। ধরুন আমরা আমাদের বিয়ে, সিঁদুর, থান কাপড় পরা, সাঁওতাল কোলভিল তাদেরই। সংস্কৃত কোনো ভাষা নয়, সংস্কৃত সংস্কার করা হয়েছে এই যে জায়গাটা। এবং পাণিনি যে ব্যাকরণ আমরা যেটা বলি, পাণিনি ব্যাকরণও বলেননি, শব্দানু শাসিতম, এরকম একটা কথা বলছেন। তো এরকম অনেক রকম কথা আছে। তবে এই যে আমরা যখন কথা বলছি কাছে কাছে, দূরে দূরে, চুপি চুপি, এগুলো আমরা অস্ট্রিক জাতির কাছ থেকে পেয়েছি। আমাদের বড় চিন্তা ভাবনা করেছিলেন সুনীতি চট্টোপাধ্যায় পরিভাষা নিয়ে। জানি না এখন কি হচ্ছে, বলা মুশকিল। আমি স্যারকে বলেইছিলাম যে আমি একটু অন্যরকম খোঁচা দেব। বা দেখতে পাচ্ছি আমি যেমন রবীন্দ্রনাথের সঙ্গে দীনেশচন্দ্র সিংহের একটা দ্বৈরথ, সংস্কৃত বাহুল্য আছে। উনি বলছেন আমাদের লোকজ এইসব ভাষা, সেখানে আরবি ফার্সি মিলে গেছে, সেগুলো কেন নেই? এরকম নানা কথা বলা যায় আর কি। তো যাকে এইসব তো আর বলে সেরকমভাবে কিছু নেই, কিন্তু আমরা যেন ওইরকমভাবে একটু চিন্তা করি। যেমন ধরুন একটু ছোট ছোট, আমি কিছু যেমন করেছিলাম যে বাসকে যদি ছোট বলা যায়, অটোকে যদি ঢলা বলা যায়, এরকম। তা জানি না কতদূর কিরম হবে আর কি। কিন্তু আমাদের এই যে ব্যাপারটা, যে আমরা কোথা থেকে এলাম, দেখা যাচ্ছে যে বার্মা সীমান্ত থেকে একেবারে সেই ডালটনগঞ্জ বাংলা ভাষার সমৃদ্ধি, তার প্রসার, সেগুলো ছিল বিভিন্নভাবে। এবং সুনীতি চট্টোপাধ্যায় বলেছেন কথাটা যে ছিল। এবং এই ভারতে মানে সবচাইতে বেশি লোকে যে ভাষায় কথা বলে, সেটা বোধহয় হিন্দির পরে বাংলায় ছিল। বাঙালি নিধন হয়েছে। সাঁওতাল কোলভিলদের অপরাধপ্রবণ জাতি বলে চিহ্নিত করা হয়েছে। তা তো নয়, 500 বছর 1000 বছর আগে আমরা তো এদেরই বংশধর ছিলাম। বাঙালি বর্ণসংকর জাতি। এবারে এই যে সমীকরণগুলো একটু উল্টে পাল্টে দেখা আর কি। আমি সেই জন্য এই কথাগুলো বললাম, যে মনে করবেন যে বোধহয় এরকম ফটো ইংরেজি করে, তমুক করে। আসলে সেটা নয়। আমাদের এই জায়গাটাকে একটু রাখতে হবে। এবং আমাদের এই কি বলা যায়, যে সমৃদ্ধ, এবং আমি বলছি এটা সুনীতি চট্টোপাধ্যায় মৃত্যুর কিছুদিন আগেও এই যে সম্ভুক ভাষা নিয়ে কাজ করেছেন। সেটা মেদিনীপুরের অস্থি
সম্ভুক নাম দেশ সম্ভুক না তাম্রলিপ্ত নামক দেশ সম্ভুক দেশে, এরকম একটা কথা। সেই ভাষা একটা ছিল, এবং সেখানে দেখা যাচ্ছে কি যে ওইখানে যে ভাষা, সেখানে আবার ধরুন রাঁচিতের যে ভাষা, হামনে যাইছু, তুমনে যাইঠ, এরকম সব কথাবার্তা বিভিন্ন রকম আছে, এরকম নানা রকমের। তো এইগুলো উনিও বলেছেন, সুনীতি চট্টোপাধ্যায় বলেছেন যে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করলাম, এই করলাম তো চলবে না, গ্রামে গ্রামে তাদের কাছে যেতে হবে, এই করতে হবে, বার্তা পৌঁছে দিতে হবে। তো এইটা আমি একটু, যদি কিছু মনে না করেন, একটা গান দিয়ে শেষ করছি, আমার নিজেরই একটা লেখা গান। সেটা আমি একটু শিকড়ের দিকে একটু, আমার একটু ইয়ে আছে, সেই জন্য একটু জাস্ট একটা। বন্ধু চলো বাইয়া নাও, আইসা গেছে আমার গাও, ঘাটে বান্ধা তোমার নাও, নৌকা খানি মোর দেখা যাও। বন্ধু চলো, বন্ধু চলো। নমস্কার। ধন্যবাদ অর্ণববাবু। আমাদের এরপরে এই একটি পুরস্কার বিতরণের একটা ব্যাপার আছে। আমাদের যে রচনা প্রতিযোগিতা হয়েছিল তুষারকান্তি নাগ স্মৃতি পুরস্কার, তাতে আমরা 3টে প্রাইজ দিই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো আমি তাদের ডাকবো যারা পুরস্কার প্রাপক, এবং আমি একটু সমীরদাকে অনুরোধ করব যে পুরস্কারগুলি এগিয়ে দিতে, এবং আমি আমাদের আজকের অতিথি শ্রীজাতকে অনুরোধ করব তিনি যদি পুরস্কারগুলি ছাত্রদের হাতে তুলে দেন তাহলে তারা উৎসাহিত বোধ করবে। প্রথমে আমি তৃতীয় পুরস্কার থেকে শুরু করছি। প্রথমে তৃতীয় পুরস্কার এবার দুজনকে দেওয়া হচ্ছে। একটু রচনা প্রতিযোগিতা বলে নিই, আমাদের একটু বদল হয়েছে। আমরা এর আগে 3-4টে বিষয় বলে দিতাম, তারা পড়াশোনা করে আসতো, তাদের মধ্যে একটি দিতাম, তারা সেটা লিখতো। এবারে আমরা একটু বদল করেছি, আমরা বিষয়টা অনেক সহজ করে দিয়েছি, মানে একটু তখনই ভেবে চিন্তে লিখতে পারে, তার জন্য আলাদা পড়াশোনা করার দরকার নেই, এরকম বিষয়। কিন্তু তার বদলে 3টে রচনা দিয়েছিলাম আমরা, এবং তাদের মধ্যে যে কোনো একটি লিখতে পারে। 3টে বিষয় ছিল, একটা ছিল আমার স্কুল আমার বন্ধুরা, একটা রচনা ছিল আমার শহর, আর আরেকটি রচনা ছিল স্বপ্নে আমি মেসি। তো এই রচনায় তৃতীয় হয়েছে দুজন, স্বপ্নময় কোলে আর অয়ন ব্যানার্জি। আমি স্বপ্নময়কে ডাকছি, তুমি চলে এসো। স্বপ্নময় কোন ক্লাসে পড়ো? 11 সায়েন্স, তাই তো? আর তুমি কোন রচনা লিখেছো? আমার স্কুল আমার বন্ধুরা। আরেকজন হচ্ছে অয়ন ব্যানার্জি, তৃতীয় হয়েছে। অয়ন, আমার যদি ঠিক মনে পড়ে স্বপ্নময় কোলে গত বছর পুরস্কার পেয়েছিল। অয়ন ব্যানার্জিও ক্লাস 11 সায়েন্স। অয়ন, তুমি কোন রচনা লিখেছিলে? আমার শহর। আচ্ছা, দ্বিতীয় সায়ন্তন মণ্ডল। সায়ন্তন, চলে এসো। সায়ন্তন, তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ও একাদশ বিজ্ঞান। আর তুমি কোন রচনা লিখেছিলে? আমার শহর। আর এবার প্রথম হয়েছে সঞ্জীব কুমার দাস। সঞ্জীব, দেখে মনে হচ্ছে পুরস্কার প্রাপকদের মধ্যে সঞ্জীবই কনিষ্ঠ। সঞ্জীব, তুমি কোন ক্লাসে পড়ো? সঞ্জীব অষ্টম শ্রেণীর ছাত্র।
সঞ্জীব লিখেছে আমার স্কুল আমার বন্ধুরা। আমাদের এই পুরস্কারটা আমরা এই অনুষ্ঠানে দিই, তাহলে এই ছাত্ররা বাংলায় রচনা লিখেছে, তারা পুরস্কার পাচ্ছে, তারা বাংলা ভাষার বিভিন্ন দিকের জন্য পরিচিত ব্যক্তিত্বের হাত থেকে পুরস্কার নিয়ে তারা যদি উৎসাহ পায়, হয়তো চর্চা বজায় রাখবে। এইটা হলো আমাদের উদ্দেশ্য। আমাদের প্রারম্ভিক অনুষ্ঠান শেষ, এবার আমরা মূল অনুষ্ঠানে যাব। আমাদের মূল অনুষ্ঠান, মূল আকর্ষণ, সেটা আমরা আগেই বলেছি, তুষারকান্তি নাগ মেমোরিয়াল বক্তৃতা। এইটা পরিচালনা করার জন্য আমাদের বন্ধু শ্রী ওঙ্কার প্রসাদ ঘোষকে আমি ডাকছি। ওঙ্কার যদি চলে এসো। ওঙ্কার আজকের বক্তাকে আমাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেবেন এবং বাকি অনুষ্ঠানটিও পরিচালনা করবেন। শ্রীজাতকে পরিচয় করিয়ে দেওয়াটা আমার পক্ষে একটু কঠিন কাজ। তার কারণ শ্রীজাতর ব্যক্তিকে কতখানি আমি ধরতে পারবো আমি জানি না। আমি হয়তো কিছুটা চেষ্টা করব শ্রীজাতর বেড়ে ওঠাটাকে বলার। আর আমরা ছেলেবেলায় যেভাবে মনীষীদের জীবন পড়তাম, তখন আমাদের মনে হতো আমরা কেন পড়ি। তো আমারও প্রথমে যখন আমাকে নারায়ণদা বলেছিলেন যে তুই একটু পরিচয় করিয়ে দিস, তখন আমি বললাম কেন বলবো, মানে মনে মনে প্রথম প্রশ্নটা হচ্ছে কেন? শ্রীজাত তো সবাই চেনে, তাকে আবার পরিচয় করিয়ে দেওয়ার কী আছে? তো কিন্তু পরে ভাবছিলাম যে বোধহয় মনীষীদের জীবনটা পড়তে হতো এই কারণে যে তার বেড়ে ওঠা, তিনি কার কার সংস্পর্শে এলেন এবং সেখান থেকে তার মানসিক গঠনটা ধীরে ধীরে কীভাবে পরিবর্তন হলো সেইটা বোঝার একটা চেষ্টা আমরা করি। সেটাই বোধহয় তাদের সেরকম। তো শ্রীজাতকে মনীষী বললেও শ্রীজাত এক্ষুনি দৌড়ে পালাবে, আমি জানি ও যে পরিমাণ বিনয়ী মানুষ, ও এক্ষুনি দৌড়ে পালাবে। কিন্তু শ্রীজাতর জন্ম 1975 সালে এই কলকাতার বুকে, এবং কলকাতাতে এবার বড় হয়ে ওঠা, এবং এই কলকাতাতে প্রথম যাদবপুর বিদ্যাপীঠ থেকে শ্রীজাতর স্কুলিং, মানে যাকে বলা হয় স্কুলের পড়াশুনো, এবং তারপর আশুতোষ কলেজ। সেখান থেকে সেই দিক থেকে আমরা গুরু ভাই। তো শ্রীজাত এমন একটি পরিবার থেকে এসেছে যে পরিবারের সঙ্গীতের চর্চা দীর্ঘদিন ধরে চলছে, এবং সেখানে সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর শ্রীজাত নাতি এবং বিখ্যাত সঙ্গীত বিশারদ মানস চক্রবর্তীর ভাগ্নে সম্পর্কে শ্রীজাত লজ্জা পাচ্ছে। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা না জানলে শ্রীজাতকে বোঝা খুব কঠিন। এবং শুধু তাই নয়, আমাদের মাসিমা মানে শ্রীজাতর মা, তিনিও গান সরস্বতী, শ্রীলা বন্দ্যোপাধ্যায়। শ্রীজাতর লেখা শুরু হয় 1999 সালে, প্রথম বই বেরোয়, যে বইয়ের নাম ছিল শেষ চিঠি, তাই তো? আর 2000 সালে 2-4 কথা, কিন্তু তারপরেই আসে সেই বিখ্যাত বইটি, যার দু একটা লাইন পড়ার লোভ আমি সামলাতে পারছি না। দিনের পরে দিন যে গেল এই রকম বৈশাখে, একই রকম বৈশাখে আসছে নেই, আবার ভাবি মদ খাবো না, আবার গড়াই ভদকা জিনে, মন্দে ভালোই সন্ধে কাটে, সকাল থেকেই চলছে ঢুকু, ব্যাং পালালো ছিপ হাতিয়ে, ঠ্যাং তুলেছে নিজের পোষা কুকুর, কিন্তু আমি ঘুমোচ্ছি, দু চোখ থেকে খসে পড়ছে তারা, ঘুমের ভেতর মুখ বাড়াচ্ছে গোটা দুয়েক খাপ ছাড়া চেহারা। জীবন কিন্তু প্রেম দিওয়ানা, সাবধানে তার গায়ের গন্ধ শুঁকো, বলছে আমায় উড়ন্ত দুই পাগলা জোকার, দেরিদা আর ফুঁকো। অর্থাৎ সেই বিখ্যাত বই
উড়ন্ত সব জোপার, যার জন্য 2004 সালে শ্রীজাত আনন্দ পুরস্কার পায়। তো এই কবিতার লাইনটা আমার বেছে নেওয়ার মূল কারণটাই ছিল এই প্রেম দিওয়ানা শব্দটা। কারণ শ্রীজাতর কবিতা সম্বন্ধে আমরা যারা একটু পরিচিত তারা জানি যে তার কবিতায় বারবার বিভিন্ন ভাষা এসে পড়ে। সেই ভাষা আমাদের মধ্যবিত্ত বাঙালির ভাষা, যে ভাষা আমরা পরিভাষায় কসমোপলিটন ভাষা বলি, সেই কসমোপলিটন ভাষায় বারবার তার কবিতায় সেগুলো এসে পড়ে, তিনি প্রয়োগ করেন। এরপরে 2004-এর পরে তিনি পরপর লিখে গেছেন ছোটদের চিড়িয়াখানা, কাটিউষার গল্প, এ ধরনের অনেকগুলি বই। আর তারপরে এলো সেই বিখ্যাত কিছু লাইন, আবার পড়ার এটা লোভ সামলাতে পারছি না। কুয়াশা না ক্লোরোফর্ম, হঠাৎ সবই নিস্তেজ, তাও ভেবেছি একদিন ঠিক তোর দরজায় আসবো, হয়তো তখন আসতে হাঁটি, কারণ লাগে ভিজতে, হয়তো চুলে পাক ধরেছে, হয়তো চোখে বাষ্প, বিষণ্ণতার বানান হয় না, ছেড়ে আসার ফেরার পথে পাথর, ঘুম আছড়ে পড়ে ভাঙলো, জানলা খোলা, নিচে শহর, ঠান্ডা নিথর কংক্রিট, কফি খাওয়ার ইচ্ছে হলো তোর সাজানো বাংলোয়। বইটির নাম, কফির নামটি আইরিশ। এটি তো একইভাবে আমি আর উইলিয়াম, এবং তারপরে কর্কট ক্রান্তির দেশে, যেটা নিয়ে পরবর্তীকালে নাটক হয়। ওটা 2014-তে হয়েছিল নাটকটি, 2014-এ নাটকটি হয়। এটা শ্রীজাতর প্রথম স্ক্রিপ্ট ছিল, নাটকের স্ক্রিপ্ট। কর্কট ক্রান্তির দেশে অবশেষে এলো বান্ধবী গাছ, এবং এই অস্থির সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ লেখা, যার জন্য শ্রীজাতর প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল, সেই অন্ধকার লেখাগুচ্ছ। শ্রীজাত এক সঙ্গীতের পরিবার থেকে এসেছে, এটা আপনাকে জানাতে বলছিলাম, এবং সেই জন্যই বোধ হয় গান লেখাটা ওর সহজাত একটা প্রবৃত্তি। অনেক ছবির গান শ্রীজাত লিখেছেন। একটি গান তো মুখে মুখে ফেরে, চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটার মাপলে, হিয়া টুকটাপ জিয়া নস্টাল, ভেজা কুয়াশায় বিছে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। যারা জানেন না তাদের জন্য একটু জানিয়ে দিই, শ্রীজাত লুকিয়ে লুকিয়ে শায়েরিও লেখে, এবং সেটা এখন কিন্তু আমরা অনেকেই জেনে গেছি। শ্রীজাত খুব ভালো গান করেন। আর সামনের 21শে ডিসেম্বর শ্রীজাতর জন্মদিন। শ্রীজাত আমাদের সবাইকে জানিয়েছেন যে ওই দিন তার পাঠকদের জন্য, অনুরাগীদের জন্য উনি একটা বিশেষ উপহার দেবেন, আমরা তার জন্য অপেক্ষা করছি। শ্রীজাত সম্বন্ধে আমি আর বলতে শুরু করলে আজকের দিনটা কেটে যাবে। তো আমরা এখন শ্রীজাতর কাছ থেকে শুনবো আজকের বক্তব্য, মধ্যবিত্ত বাঙালি সমাজ ও বাংলা ভাষা, যোগ্য মানুষের কাছ থেকে যোগ্য বিষয়ে শুনে নেওয়া। শ্রীজাত। শুভ সন্ধ্যা। আমি কিন্তু জ্ঞানত ওঙ্কারদার কোনো ক্ষতি কোনোদিন করিনি, কিন্তু আমরা বরাবরই দেখেছি যে যাদের ক্ষতি আমরা করি না তারাই এক এক সময় পিঠে ছুরি মারে। তো এর হিসেব নিশ্চয়ই পরে কখনো হবে। আমি বলার ঠিক লোক নই, এটা স্বীকার করে নেওয়া ভালো। এটা যখন ওঙ্কারদা আমাদের বাড়িতে গিয়েছিল তখন আমি বলেছিলাম যে আমি বক্তৃতা করতে পারি না, বলতে পারি না, এবং বলাটাকে খুব ভয় পাই বলেই চিরকাল লিখে এসছি যাতে না বলতে হয়। সেই জন্যে আমার মনে হয় যারা লেখালেখি করবার চেষ্টা করেন তাদের একটা সমস্যা হচ্ছে, তারা যেহেতু প্রচুর শব্দ খরচ করেন পাতায়, তারা কথা বলবার সময় খুব শব্দ খুঁজে পান না। কিন্তু সেইটাই যদি একটা পাতায় এগিয়ে দেওয়া হয়, কি একটা কিবোর্ড খুলে দেওয়া হয় সামনে, তারা অনেক দ্রুত লিখে ফেলতে পারেন নিজেদের মতামত। আমারও সেই অসুবিধাটা হয়। আর দ্বিতীয়ত, এই ধরনের কোনো একটা বিষয়ে নিয়ে সত্যিকারের বক্তৃতা করবার জন্য যে পরিমাণ বিদ্যা, জ্ঞান,
অভিজ্ঞতা এগুলো থাকা দরকার, তার কোনোটার 1% আমার নেই। তা সত্ত্বেও যদি কেউ নিজেদের অনুষ্ঠান বন্ধ করবার একটা পরিকল্পনা করে থাকেন, তো সেক্ষেত্রে তাকে কিভাবেই বা বোঝানো যায়, সেইটাই ওঙ্কার দান করেছে। তো আমি চেষ্টা করব আমার মতো করে একটু গল্প করবার। আমি এসেই বলছিলাম যে তারপর যদি এটা একটু খুলে দেওয়া হয় সভাটা, যদি পাল্টা প্রশ্ন, মতামত, আলোচনার জায়গা তৈরি হয়, তাহলে আমি অনেকটা স্বস্তি বোধ করব। আমার একা লাগবে না। আমি মঞ্চ জিনিসটাকে আমি খুবই ভয় পাই এবং এড়িয়ে চলতে চেষ্টা করি। মঞ্চে উঠবার জন্য একটা যোগ্যতা প্রয়োজন হয়। আর এই বারবার যে এই যোগ্য লোকের হাত থেকে পুরস্কার, যোগ্য লোক এইসব বলা হচ্ছে, আমি জানাতে চাই যে আমি বিভিন্ন শিক্ষকদের হাত থেকে পালিয়ে বেড়ানোয় বিখ্যাত ছিলাম আমার স্কুলে। কারণ আমার সব পরীক্ষায় বেশিরভাগ বিষয়ে ফলাফল খুব খারাপ হতো। তারপরে আমাকে দিন 5-6 ধরে খোঁজা হতো। কখনো অঙ্কের স্যার খুঁজতেন, কখনো পদার্থবিজ্ঞানের স্যার খুঁজতেন, বাংলা স্যারও 2-3 বার খুঁজেছেন। তো সেই সময়গুলো আমার জ্বর হতো, টাইফয়েড হতো, মানে বেশি দিন ধরে খুঁজলে টাইফয়েড, ম্যালেরিয়া এই জাতীয় জিনিস হতো। অল্প দিন কম, মানে খুব খুব খারাপ ফল করেছি যখন, তখন ওই টাইফয়েড বা খুব বড় রোগ হয়েছে, যাতে 1 মাস না যেত। তা আমার স্কুলে আমি কম নম্বরের যে নজির স্থাপন করে এসেছি তা আজও উজ্জ্বল। এখনো কেউ সেই নজির টপকে যেতে পারেনি। ফলে ওই একটা দিক থেকে অন্তত আমার স্কুল আমাকে মনে রাখবে। তো সেই ক্ষেত্রে যখন আমার পাশে প্রধান শিক্ষক মশাই বসেছিলেন, আমার কেমন মনে হচ্ছিল যে আমি কখনো কোনো প্রধান শিক্ষকের পাশে বসিনি। আমি চিরকালই প্রধান শিক্ষকদের, মানে আমি ওই দরজায় প্রধান শিক্ষক থাকলে আমি এই দরজা দিয়ে বেরিয়ে যেতাম। মানে কোনো শিক্ষকেরই আমি 10 ফুটের মধ্যে আসতে চাইতাম না, কারণ তাহলেই তাদের ওই ফলগুলোর কথা মনে পড়ে যেত। তো সেই রকম একটা জায়গা থেকে এরকম একটা গুরুগম্ভীর বিষয়ে কথা বলতে আসা, সেটা খুব খুব অদ্ভুত। তো আমার খালি মনে হচ্ছিল যে ছোটরা রংচঙে বই পাচ্ছে, আমার কি শাল পাওয়ার বয়স হয়ে গেল? একটা সময় আমরাও এরকম বড়কে বাঁধা মোটা মোটা রঙিন বই পেতাম। তো সেই দিনগুলোই ভালো ছিল। যদিও আমার রচনার নম্বর শুনলে ওরা বই ফেরত দিয়ে যায়, বললো অন্য কারো হাত থেকে নেব। তো যাই হোক, আমি 2-5 মিনিট বলবার চেষ্টা করবো। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, 1 ঘন্টা আমি সারা সপ্তাহেও কথা বলি না। এবার এই বিষয়টার প্রথমে যেটা আছে, মধ্যবিত্ত সমাজ, বাংলা ভাষাটা পরে রয়েছে, আগে রয়েছে মধ্যবিত্ত সমাজ। তো এটা নিশ্চয়ই সমাজতত্ত্ববিদ বা অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন। গৌতম দা বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? এবার সেটা নিশ্চয়ই তারা ভালো বলতে পারবেন যে আমার এখন ঠিক 40 বছর বয়স। এই 21 ডিসেম্বর আমি 41-এ পদার্পণ করবো, যদি তার মধ্যে কোনো রকম বড় সন্ত্রাসবাদী হামলা কলকাতায় না হয়। তো এই রকম একটা সময়ে আমার মনে হয় যে এই 4 দশকে আমরা বোধহয় একটা খুব বড় সামাজিক অর্থনৈতিক বদল দেখেছি, যেটা আমাদের আগের প্রজন্ম এতটা দেখেননি। সেইটা হচ্ছে এই যে অর্থনৈতিক স্তরগুলো খুব দ্রুত বদলে গেছে। মানে এটা খুব বহুস্তরীয় আলোচনা, আমি ওইভাবে বলতেই পারবো না, এটা আবছা ধারণা থেকে কথা বলছি। তার কারণ আমি মনে করতে পারি যে আমাদের 5, 6, 10, 15, এমনকি 17-18 বছর বয়সেও যে শ্রেণীর মানুষকে মধ্যবিত্ত বলা হতো, এখন তাদের মধ্যবিত্ত বলা হয় না। মধ্যবিত্ত শ্রেণী বিভাজন যে, সেটা অর্থনৈতিকভাবে অনেকটাই পরিবর্তন হয়েছে। কারণ আমরা মনে করতে পারি যে আমরা যেভাবে দিন কাটাতাম সেটা যে খুব খুব সচ্ছল ছিল তা নয়। তা সত্ত্বেও আমাদের মধ্যবিত্ত বলা হতো, এবং পাড়ায়ও নয়, মানে গোটা এলাকায় হয়তো একজন আছেন যার 1-1.5 লাখ টাকা আছে বলে শোনা যেত, একটা গুজব মতো। তাকে সকলে খুব সম্ভ্রমের চোখে দেখতেন, কারণ তিনি হচ্ছেন উচ্চ শ্রেণীর মানুষ, যার কাছে 1-1.5-2 লাখ টাকা থাকতে পারে। তো এইরকম একটা জায়গায় আমরা যখন মধ্যবিত্ত ছিলাম, আমাদের বাবা মায়েদের মিলিত রোজগার কখনো 5,000, কখনো 6,000, 7,000ও থেকেছে। আমি
এখন বলতে পারি, এবং তাতে আমাদের কখনো খুব যে খাওয়া পড়ার বিরাট অভাব হয়েছে তা নয়, আবার কখনো যে দারুণ বিলাসবহুলভাবে থাকতে পেরেছি তা নয়। মধ্যবিত্ত তো তারাই যাদের অভাবও নেই আবার বিলাসও নেই। কিন্তু এখন বোধহয় মধ্যবিত্ত সমাজ জিনিসটা অনেকটাই, মানে আমরা যে পরিমাণ টাকার কথা ভাবতেই পারতাম না, অর্থের কথা কল্পনা করতে পারতাম না, এখন সাধারণ বাঙালি মধ্যবিত্তর কাছে সেই অর্থটা খুব সুলভ। এবং আমি বা আমরা যেরকম পরিবার থেকে উঠে এসেছি সেই পরিবারকে হয়তো এখনকার অর্থনৈতিক সংজ্ঞায় নিম্নবিত্ত বলা হবে। তো এই একটা বদল আমরা এই 3-4 দশকে দেখেছি, যেটা আগে এতটা প্রকট ছিল না। দীর্ঘদিন ধরে একরকম অর্থনৈতিক শ্রেণী বজায় ছিল। আমার ধারণা নানান কারণে, সেটা বিশ্বায়ন হতে পারে, সেটা আমার বিশ্বায়নই অন্যতম কারণ, এবং বাইরের লগ্নিগুলো, এই সমস্ত কারণে টাকা একটা প্রভাব তৈরি হয়েছে এখানে, এবং টাকা দিয়ে মাপারও একটা মানসিকতা অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে, যেটা আমাদের ছোট বয়সে ছিল। সবসময় কি হয় যে, এটা বলতে খুব ভালো লাগে আমাদের ছোট বয়সটা খুব ভালো ছিল, এটা সবার ভালো লাগে, কিন্তু সত্যি আসলে দেখা যায় যে সবার ছোট বয়সটা তার পরের প্রজন্মের ছোট বয়স থেকে ভালোই ছিল। এটা এখন মনে হয় আমাদের বাবা মারা আমাদের যে ছোট বয়সটার কথা বলেন, যে তারা যে ছোট বয়সটা কাটিয়ে এসছেন, সেটা নিঃসন্দেহে আমাদের থেকে ভালো ছিল। আবার আমরা যে ছোট বয়সটা কাটিয়ে এসেছি 1980, 81, 82, 83, 84, এই সময়গুলো, নিঃসন্দেহে যারা 2005-06 ছোট বয়স কাটাচ্ছেন বা কাটিয়েছেন, তাদের থেকে একটু ভালো ছিল। তো বাংলা ভাষার প্রসঙ্গ তারপরে আসে। আসলে আমার মনে হয় যে ভাষার চর্চার সঙ্গেও অনেক সময় অর্থনীতি খুব জুড়ে থাকে, খুব খুব অন্তঃসলীলভাবে জুড়ে থাকে, যাতে তার প্রভাব বা তার উপস্থিতি ততটা টের না পাওয়া যায়। কিন্তু ভাষার আয়োজন, ভাষার চর্চার সঙ্গে অর্থনীতির একটা যোগ বোধহয় থাকে। আমার ছোটবেলায় কি ছিল, এখানে যারা আছেন তাদের অনেকেই আমার সঙ্গেই ছোটবেলা কাটিয়েছেন, অনেকেই তার আগেও। ফলে আমার কথার মধ্যে নতুন কিছু খুঁজে পাওয়ার কোনো আশা না রাখাই ভালো। বরং আমার থেকে ছোটরা এখানে থাকলে তারা খুব অবাক হতেন যে ও এগুলো হতো বোধহয়। তো আমরা কি করতাম, যে আমরা টাকা পয়সা যেহেতু অত ছিল না, মানে তখন পাড়ার লাইব্রেরিতে খুব কম টাকায় কার্ড, এবং ছোটদের বোধহয় একটা বড় ছাড়ও ছিল, এবং তখন গণনাট্য সংঘের লাইব্রেরি ছিল আমাদের পাড়ায়। গণনাট্য সংঘ কথাটার সঙ্গে এখনকার ছেলেমেয়েরা অনেকে পরিচিত নন, সেটা খুব দুঃখের। তো তখন গণনাট্য সংঘের নাটক হতো, গণনাট্য সংঘের সপ্তাহব্যাপী অনুষ্ঠান হতো, এবং গণনাট্য সংঘের লাইব্রেরিতে সব ধরনের বইপত্র থাকতো। সেখানে আমরা বাংলা বইয়ের আধিক্য দেখেছি, এবং যতদিন বই কেনার সঙ্গতি হয়নি বা বাবা মা বই কিনে দিতে পারেননি পাঠ্য বইয়ের বাইরে, ততদিন আমরা সেই পাঠাগার থেকেই বই এনে পড়তাম। এবং যেটা খুব মজার বিষয় ছিল, মজার বলছি তার কারণ এখনকার নিরিখে মজার, আমরা পড়ার বইয়ের বাইরে কিছু পড়ছি না এটা দেখলে বাবা মা খুব আহত হতেন। তারা সব সময় বলতেন যে এ কি সারাক্ষণ পড়ার বই মুখে নিয়ে বসে আছো, তুমি H.G. Wells পড়ছো, তুমি কি চার্লস ডিকেন্স পড়ছো, তুমি কি বিভূতিভূষণ পড়ছো। এবার এই নামগুলো বাড়িতে সবসময় আলোচিত হতো। এই যে H.G. Wells আমরা প্রথমবার বাংলা ভাষাতেই পড়েছি, আমরা জুল ভেন বাংলা ভাষাতে পড়েছি, আমরা এডগার রাইস বারোজের টার্জানের সিরিজ বাংলা ভাষায় পড়েছি, আমরা ইংরেজিতে অনেক পরে ইংরেজি হরফে পড়াশোনা শুরু করেছি। কিন্তু বিশ্ব সাহিত্য, আমাদের অনুবাদের ভান্ডার এত ভালো, এবং রাশিয়ান সাহিত্য, আমি তো ছোটবেলায় ভাবতাম যে আমরা দুটো দেশের বাসিন্দা, ভারতবর্ষ আর সোভিয়েত রাশিয়া। আমার মতো বাচ্চারাও ভাবতো, তারা কেউ ইভান, এলমা, মাসা, সাশা এদের পর ভাবতো না। আমরা এমনভাবে বড় হয়েছি। তখন বাড়িতে সোভিয়েত দেশ পত্রিকা আসতো। এবার তখন আমরা একই সঙ্গে গোর্কি পড়ছি, পুশকিন পড়ছি, দস্তয়েভস্কি পড়ছি না অবশ্যই, কিন্তু রাশিয়ান লেখকদের পড়ছি, এবং বাংলায় অনুদিত অবস্থায় পড়ছি। তো আমি বলবার চেষ্টা করছি এটাই, যে পরিবারে একটা খুব, আমি একটা উর্দু কথাই ব্যবহার করবো, একটা মাহল ছিল। এটা ঠিক বাংলা আমি পাই না, পরিবেশ বললেও ঠিক বোঝানো যায় না, একটা অ্যাম্বিয়েন্স ছিল বাইরের পড়াশুনোর প্রতি, এবং সেটা মাধ্যম হচ্ছে মাতৃভাষা। অবশ্যই মাতৃভাষাকে ভিত্তি করে
সারা পৃথিবীর জানলা যাতে আমাদের কাছে খুলে যেতে পারে, সে কারণে বাবা মার এবং আত্মীয় স্বজনদের একটা প্রবল প্রয়াস ছিল। এবং আমি দেখতাম যে সেটা কিন্তু একা আমার বাড়িতে নাই, যে গানের চর্চার কথা বলা হলো, গানের চর্চা ছিল ঠিকই, কিন্তু তার সঙ্গে আমি এটাও দেখতাম আমার বাবা মা থেকে শুরু করে বাকি আমাদের বন্ধু বান্ধবী যারা আছে, সন্ধেবেলা কখনো তাদের বাড়িতে, হয়তো কারোর বাড়িতে একটু আঠার ঘুগনি হয়েছে, মানে আমরা ক্রিকেট খেলে ফেরার পথে কাকিমা বললেন আজকে একটু খেয়ে যাস এক বাটি ঘুগনি, সে আমাদের একটা বিরাট আনন্দ, একটা ঘুগনি খেতে পাওয়া। কিন্তু গিয়ে দেখতাম যে, জানতাম যে তাদের বাবা মারা অবসর সময় একটাই কাজ করেন, সেটা হচ্ছে বই পড়া। বাঙালি মধ্যবিত্ত সমাজ অবসর সময়ে চিরকাল বই পড়ে এসছে। আজকের বাঙালি মধ্যবিত্ত সমাজ সেটা পড়ে না, দুঃখেরই আমি বলবো। তাতে আমাকে অনেকেই খুব অপ্রিয় মনে করতে পারেন, কিন্তু তাতে আমার কিছু করার নেই, কারণ সত্য অনেক সময় কঠিন, সত্যকে ভালোবাসা আরও কঠিন। তো আমি দেখতাম যে আমার বান্ধবীর মায়েরা বই পড়ছেন, বন্ধুর বাবারা বই পড়ছেন, আমার মা সারাদিন ক্লাস নেওয়ার পর, গান শেখানোর পর উঠে চান করে খেয়ে দিয়ে সন্ধেবেলা বই পড়ছেন, আমার বাবা সারাদিন সাংবাদিকতার পর রাত্রিবেলা 10:30টায় ফিরে চান টান করে ভাত খেয়ে বই পড়ছেন। এবার আমি বুঝতে পারতাম, বা আমার একটা বিশ্বাস জন্মেছিল, ধর্মীয় বিশ্বাসের মতোই। সত্যি বলতে কি, ধর্মীয় বিশ্বাস কোনোদিন জন্মায়নি, কারণ মা একটু আধটু ধর্ম ঘেঁষা হলেও বাবা একেবারে চূড়ান্ত নাস্তিক ছিলেন। এবং আমি সৌভাগ্যবান যে বাবা আমাকে সেই দীক্ষায় দীক্ষিত করে দিয়েছেন যে একমাত্র নিজের কাজ এবং ভাষা ছাড়া আর কোনো ধর্ম নেই পৃথিবীতে। তো আমি এটা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে মানুষের নিজের কাজ ছাড়া অবসর হতে পারে শুধুমাত্র বই পড়া দিয়ে। এবং সেটা তখনকার মধ্যবিত্ত বাঙালি সমাজে যারা বড় হয়ে উঠছিল তারাও একইভাবে বিশ্বাস করত। ফলে যেটা হলো যে, আচ্ছা আমি কি খুব মানে বোর্ড করছি? আমি আমাকে সব জানা কথাই বলছি বোধহয়, একটু আটকে দেবেন, মানে বাড়াবাড়ি হয়ে গেল। তো যেটা হলো যে আমি একটা বায়না শুরু করলাম একটা সময়ের পরে যে আমাকে মাসে একটা কিছু বই কিনে দিতেই হবে। এবার সেটা খুব স্বার্থপরের মতো বায়না ছিল, কারণ মধ্যবিত্ত সমাজে সবসময় বাবা মারা যেভাবে চালাতেন, সেক্ষেত্রে বই কেনাটা হয়তো খুব সুবিধের হতো না সবসময়। কিন্তু আমি অনেক বন্ধুদের বাড়িতে গিয়ে, এইটা আরেকটা খুব চিত্তাকর্ষক বিষয় যেটার দিকে আমি একটু নজর টানতে চাইবো আপনাদের, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু উচ্চবিত্ত বন্ধুও ছিল যাদের বাবা হয়তো পেশায় ডাক্তার, হয়তো পেশায় উকিল, তেমন কোনো পেশা যেখানে মধ্যবিত্ত সমাজের থেকে গড় আয় বেশি। তাদের বাড়িতে যখন নিমন্ত্রিত হয়ে যেতাম, আমরা যেতাম ভালো ভালো খাবারের লোভে, কিন্তু দেখতাম যে তাদের বাড়িতে দেয়াল জোড়া আলমারিতে সারা পৃথিবীর বই রয়েছে। এটা কিন্তু বাঙালি উচ্চবিত্ত সমাজেরও সংস্কৃতি ছিল। মানুষ একটু বেশি টাকা, একটু উদ্বৃত্ত টাকা হলে সেটা বই কিনতেন। মানে বইটা তখন কিন্তু লগ্নি ছিল, ইনভেস্টমেন্ট ছিল। মিউচুয়াল ফান্ড না করে কিছু বই কিনতেন। এরকম বহু মানুষকে আমরা দেখেছি যাদের হাতে প্রচুর বাড়তি টাকা, তারা মাসের সেই বাড়তি টাকাটা কিন্তু বই কেনেন, আর একটা ফিক্সড ডিপোজিট করতেন না। সেটা তখন বাঙালির একটা সংস্কৃতির অঙ্গ ছিল। তো আমি ওই মায়ের কাছে বায়না ধরলাম, কারণ আমাদের বাড়িতে দুজনকেই রোজগার করতে হতো, একার রোজগারে চলতো না, আর মা গান বাজনা করে রোজগার করতেন। তো ছেলেরা স্বাভাবিকভাবেই বাবার সঙ্গে একটু দূরত্ব হয়, মার কাছে বায়নাটা করা সোজা হয়, নরম জমি বলে। তো মাকেই বলতাম যে মাসে কিছু না হলেও মাসের গোড়ায় তুমি যখন ছাত্রছাত্রীদের কাছ থেকে তোমার পারিশ্রমিক পাবে, আমাকে 50 টাকা হলেও দিতে হবে, আমি প্রত্যেক মাসে নতুন বই কিনবো। এবার সেটা মা রাজি হলেন এবং সেই শুরু হলো আমার বই কেনা। এবং সেটা শুরু হয় 1980-82 সাল নাগাদ, যখন আমার 6 বা 7 বছর বয়স। এবং সেই সব বই এই 5-7 বছর আগেও আমার সংগ্রহে ছিল। তারপর আমি এদিক ওদিক দিয়ে দিই, কারণ সে বই আর রাখা যাচ্ছিল না বাড়িতে, এত পরিমাণ। তাহলে আমাদের বাইরে থাকতে হতো, ওই উঠকে তাঁবুতে রেখে মালিকের বাইরে থাকার মতো। তো এত বই জমে গেছে। কিন্তু
একটা জগৎ খুলছিল আমার সামনে আমার মাতৃভাষার মধ্যে দিয়ে। মাতৃভাষা একটা সুড়ঙ্গের মতো, যার অন্যদিকে গোটা পৃথিবী আপনার জন্য অপেক্ষা করে আছে, আর এদিকে আপনি আছেন। মাতৃভাষা আপনাকে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে বাইরের পৃথিবীটার কাছে নিয়ে যেতে পারে। বিশেষত আমাদের মতো একটা খুব কি বলবো, খুব প্রাণবন্ত এবং খুব ধারণ ক্ষমতাশীল মাতৃভাষা, যার ক্ষমতা আছে বহু ভাষাকে নিজের ভাষায় অনুদিত করে ফেলবার, খুব কম ভাষার এই ক্ষমতা থাকে। আমরা দুর্ভাগ্যবান যে আমাদের ভাষা থেকে তেমন কোনো অনুবাদ বিশ্বের দরবারে বেশি হয়নি, নাহলে আমাদের একজন নয় অন্তত 20 জন নোবেল লরিয়েট থাকতে পারতেন, থাকাই উচিত ছিল। তো সেটা আমরা করতাম। এবং যেটা মজা হচ্ছে যে আমি খুব গল্পের ছলেই বলছি, ছোটবেলায় কি হতো, হয়তো ভাই ফোঁটায় মামার বাড়িতে গিয়েছি, বোনেরা সব জড়ো হয়েছে, মানে মামাকে বোনেরা ফোঁটা দেবেন আর আমাকে মামাতো মাস্তুতো বোনেরা ফোঁটা দেবেন, আমরা 2-3 ভাই। তো সবাই জড়ো হয়েছি, এবার ভাই ফোঁটার অনুষ্ঠান মিটে গেছে 11টা 11:30টার মধ্যে। দুপুরে যেটা হবে সেটার জন্যই আমরা অপেক্ষা করে থাকতাম যে একটা কুইজ হবে, এবং সেই কুইজটা গোটাটাই সাহিত্যের এবং বেশিরভাগটাই বাংলা ভাষা সাহিত্য নিয়ে ভাই বোনেদের মধ্যে করা হবে। মামা কন্ডাক্ট করবেন এবং যে জিতবে তাকে বই উপহার দেওয়া হবে। এই যে একটা এই লোভটা কিন্তু সারা বছর ধরে আমাদের মধ্যে থাকতো যে ভাই ফোঁটার কুইজে জিততে হবে। এবং তার জন্য আমাদের যে বিরাট সারাক্ষণ বই খুলে পড়াশুনো করতে হতো তা নয়, আমাদের চারপাশে আসলে সাহিত্যের একটা আবছা আবহাওয়া সারাক্ষণ ঘুরেই বেড়াতো। সেটা আমরা হাওয়া থেকেই পেতাম, জল থেকেই পেতাম, আমাদের চাল ডাল নুন তেল থেকেই পেতাম। টেল অফ টু সিটিজ কার লেখা, বা 12th নাইটের একটি চরিত্রের নাম কি, বা আমি বলছি আরো সোজা হাকলবেরি ফিন, অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন কার লেখা, আঙ্কেল টমস কেভিন কার লেখা। এই ধরনের প্রশ্নগুলোর উত্তরের জন্য যে কোনো প্রস্তুতি লাগে সেইটা আমাদের কখনো মনে হয়নি, কারণ এরা সকলে আমাদের পরিবারের অংশ ছিলেন। আমি কখনো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে মার্ক টোয়েনকে আলাদা করে দেখিনি, আমি কখনো চার্লস ডিকেন্সের থেকে জুল ভেনকে আলাদা করে দেখিনি, আমি কখনো শম্ভু মিত্রের চেয়ে বেটল ব্রেস্টকে আলাদা করে দেখিনি। আমাদের সেই সংস্কৃতিই দেওয়া হয়নি। আমাদের শুধু বলা হয়েছিল গোটা পৃথিবীটা শিল্পের একটা আকর, তুমি বাংলা দিয়ে সেখান থেকে যা পারো তুলে নাও। তো আমরা তাই করতাম। বাংলা ভাষাটা আমাদের একটা দূরবীনের মতো ছিল, সবসময় দূরবীন লাগে, সব দূরের জিনিস খালি চোখে দেখা যায় না। আমাদের যাদের চশমা হয়ে গেছে তাদের তো আরোই খারাপ অবস্থা। তো বাংলা ভাষা আমার কাছে মাতৃভাষা সবসময় ওই সুড়ঙ্গ, ওই দূরবীনের কাজ করেছে, যে দূরবীন দূরকে কাছে নিয়ে আসে। এবং আমরা ছোট থেকে কিন্তু এই জিনিসটা শুনতাম না, তখনও এই জিনিসটা আমাদের মধ্যে ছিল না যে ইংরেজি পড়ো নইলে চাকরি হবে না। এই অদ্ভুত কথাটা তখনও শুনতাম না। এই কথাটাও নিশ্চয়ই ভিত্তি আছে, সমাজ পাল্টায়, অর্থনীতি পাল্টায়, সেই জায়গা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টায়। কিন্তু ইংরেজি পড়ো কেন? কারণ ইংরেজি পড়লে তুমি শেক্সপিয়ারকে তাঁর ভাষায় পড়তে পারবে, ইংরেজি পড়লে তুমি চার্লস ডিকেন্সকে তাঁর ভাষায় পড়তে পারবে, ইংরেজি পড়লে তুমি সমারসেট মমকে তাঁর ভাষায় পড়তে পারবে। এই জন্যে ইংরেজি পড়ো। কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ভালো ফল করতে হবে এই জন্য ইংরেজি পড়ো, এরকম হতবাক করে দেওয়া কথা কোনোদিন আমাদের পরিবারে কেউ বলতেন না, কারো পরিবারেই বলতেন না। তাদের একটাই চিন্তার বিষয় ছিল যে ছেলেমেয়েরা সাহিত্য ভালো করে পড়বে তো, মুখ্য হয়ে থেকে যাবে না তো। মুখ্য হওয়া মানে ভালো নম্বর পাওয়া, এটাও কোনোদিন শুনিনি আগে। কারণ আমি যা নম্বর পেয়ে মানুষ হয়েছি তাতে আমার ছোটবেলাতেই বাবা মার তেজ্য পুত্র করার কথা ছিল। তারা তা না করে বরং আরও বাইরের বই আমাকে কিনে দিয়ে বলতেন পড়ো, ঠিক আছে, বা বেশিক্ষণ পড়ছি দেখলে বলতেন যে এত পড়ছো, এখন গান করতে বসো, অনেক পড়া হয়ে গেছে। তখন গিয়ে গান করতে বসতাম। মাধ্যমিক পরীক্ষার আগের রাত্রে, পরের দিন অঙ্ক পরীক্ষা, আগের রাত্রে সারা রাত আমি ডোভারলিন মিউজিক কনফারেন্স শুনেছি, আমরা বহু বন্ধু শুনেছি। পরের দিন অঙ্ক পরীক্ষা দিতে গিয়েছি, তো সেই অঙ্ক পরীক্ষা এমন কিছু খারাপ ফলও হয়নি, 85 না 87 পেয়েছিলাম। তো সেই রাত্রে না শুনলে নির্ঘাত 30-এর নিচে পেতাম, কারণ ওই সারা রাত জেগে থাকতাম। ভীমসেনজি গাইছেন, রবিশঙ্করজি বাজাচ্ছেন, আলী গোর্খা সাহেব এসছেন, এবার ওই যে সারা রাত আক্ষেপের জেগে থাকা, পরের দিন অঙ্ক পরীক্ষাটি যথারীতি খারাপ হতো, খারাপ নম্বর পেতাম। সারা রাত জেগেছি, গান বাজনা শুনেছি বলেই 80-র উপরে পেয়েছিলাম। এটা আমাদের জীবন ছিল, এটা আমার আগেরও অনেকের জীবন ছিল।
কিন্তু আমি বোধহয় শেষ প্রজন্ম যারা এরকম জীবন কাটিয়ে এসছে। আমাদের পরের প্রজন্ম থেকে একটা তাড়া শুরু হলো, একটা অ্যালার্ম ক্লক মাথার পাশে রাখা হলো, যেটা সময় অসময় বেজে উঠতে থাকে আর আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি বসে আছেন, আপনার এবার ছোটা উচিত। কারণ আপনি না ছুটলে আপনার পাশের বিছানা থেকে ওই ছেলেটি উঠে ছুটবে, আপনার এই পাশের বিছানা থেকে এই মেয়েটি উঠে ছুটবে, এবং ওরা যখন ওই খড়ির দাগটা পেরিয়ে যাবে তখন আপনি দস্তয়েভস্কি হাতে করে বসে থাকবেন। এবার এই যে এতগুলো নাম বলছি, দস্তয়েভস্কি, চার্লস ডিকেন্স, মার্ক টুয়েন, শেক্সপিয়ার, আমরা মার্কেসকেও আগে বাংলায় পড়েছি, টিনটিনকে বাংলায় পড়েছি, কাকে না বাংলায় পড়েছি। তো ম্যাক্সিম গোর্কি, ছোটবেলায় তো ভাবতাম ম্যাক্সিম গোর্কি বাংলারই লেখক, পরে জানতাম রাশিয়ার লেখক। পুশকিন বাংলার লেখক, চার্লস ডিকেন্স বাংলার লেখক, এইভাবেই বড় হয়েছে। ফলে বাংলা ভাষাই আমাকে বিশ্ব সাহিত্য দিয়েছে। কিন্তু আমার পরের প্রজন্ম শুনতে শুরু করলো যে বাংলা পড়লে চাকরি হবে না। তার কারণ আমার পরের প্রজন্ম থেকে একটা লক্ষ্য স্থির হলো যে যেন তেন প্রকারেণ এই বয়সের মধ্যে তোমাকে সাফল্যের একটা নিরিখ স্থাপন করতে হবে। তুমি 30 অবধি ফ্যা ফ্যা করে ট্রামে ঘুরতে পারবে না, সমাজ তোমাকে অ্যালাউ করে না। তার কারণ তার 5 বছর আগেই তোমার বন্ধু বান্ধবরা বিভিন্ন খামারে, বিভিন্ন আপিসে, বিভিন্ন দপ্তরে প্রতিষ্ঠিত। ফলে তুমি কাঁধে ঝোলা নিয়ে, বইপত্র নিয়ে মাথায় করে বই পড়ায় ঘুরে বেড়াতে পারবে না। সত্যি হয়তো পারা সম্ভব নয়। আমরা অনেকে যারা শেষ বোকামি করেছি তারা এখনো এই বক্তৃতাগুলো করে যাচ্ছি, তো সেটা অর্থহীন হতে পারে হয়তো। তো তখন কি হলো, ভাষা থেকে একটা বিচ্যুতি তৈরি হলো। তো এই সবই জানা কথা। আমি আপনারা যখন চাইবেন আপনারা আলোচনায় আসতে পারেন, আমি সেটা খোলাই রাখছি। ভাষা থেকে একটা বিচ্যুতি তৈরি হলো এইভাবে যে ইচ্ছে থাকলেও আমি বহু ছেলে মেয়েকে দেখেছি যারা এমন এমন স্কুলে পড়ে, সেই সমস্ত স্কুল কলকাতার নাম করা স্কুল, এবং সেই সব স্কুলে ভর্তি হতে গেলে টাকা লাগে। আমরা তো পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলাম, একটা টাকাও লাগেনি। আমার শেষ দেওয়া মাইনে 19 টাকা আশুতোষ কলেজে। তো 19 টাকায় বোধহয় এখন এক প্যাকেট সিগারেটও হয় না। তো তাদের এটা, আমার মনে হয় যে তাদের এটা প্রিচ করা হতে লাগলো, তাদের এটা বোঝানো হতে লাগলো যে বাংলা পড়া মানে পিছিয়ে পড়া। তাদের জন্য বাড়িতে বাংলা খবরের কাগজ বন্ধ হলো। এই প্রজন্ম থেকে আমি বহু বাড়িকে চিনি যারা ছেলে বড় হচ্ছে, এখন টেলিগ্রাফ রাখতে হবে। তার কারণ ছেলে যেন সকালে উঠে বাংলা অক্ষর আর না দেখে, মেয়ে যেন সকালে উঠে ইংরেজিতে খবরটা পড়ে, তার গোটা দিনটা যেন ইংরেজিতে কাটে। কারণ তার স্কুলে ক্লাস চলাকালীন বাংলা বললে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। এমন স্কুল আমাদের এই শহরেই আছে, এবং আমরা সগর্বে আমাদের ছেলে মেয়েদের খরচা করে সেই সব স্কুলে ভর্তি করে আসি। আমাদের ক্ষেত্রে উল্টো ছিল। আমরা, মনে আছে, বাংলায় কথা বলতে উঠলে আমরা ভয় কাঁপতাম, একটা ইংরেজি শব্দ বেরিয়ে যাবে না তো, তাহলে শিক্ষক মশাই বাইরে দাঁড় করিয়ে রাখবেন। এইটাই বোধহয় উচিত ছিল। তো তার ফলে কি হলো, 15 বছরে, শেষ 15-20 বছরে যে প্রজন্মটা হলো, তারা পরিবারের তাড়ায়, কাজ জোগাড়ের তাগিদে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নে নিজেদের ভাষা থেকে একরকম বাধ্যতামূলক বিচ্ছেদ মেনে নিল। আমার কখনোই মনে হয় না যে একটা প্রজন্ম বড় হওয়ার কৃতিত্ব বা ব্যর্থতা সেই প্রজন্মটার। সেই ব্যর্থতা, সেই কৃতিত্বের দায় আসলে ঠিক তার আগের প্রজন্মের। যেমন আমি যদি বাংলায় 2 লাইনও লিখতে পারি, তার জন্য আমার বাবা এবং মা এবং পারিপার্শ্বিক দায়ী, আমি দায়ী নই। কারণ তারা আমাকে সারাক্ষণ বাংলা পড়িস না এই করেননি। তেমনি আজকের ছেলেমেয়েরা যদি তা লিখতে না পারেন, বলতে না পারেন, তাহলে দায় কিন্তু ওই মধ্যবিত্ত সমাজের বাবা মায়েদের, আমাদের বা আমাদের একটু আগের প্রজন্মের, যারা এখন ছেলে মেয়েদের, প্রতিষ্ঠিত ছেলে মেয়েদের বাবা মা। এবার তারা একটা দিকে সফল, কারণ তারা এই দৌড়টা, তারা, আমার খুব বলতে খারাপ লাগছে, একটা উদাহরণ আমি দিতে চাইছি, সেটা খুব অন্যভাবে কেউ নেবেন না।
সেটা হচ্ছে ঘোড় দৌড়ের সময় আমরা যখন একটা ঘোড়ার উপর বাজি রাখি, তখন আমাদের সমস্ত মন প্রাণ লাগিয়ে দিই প্রার্থনায় যে এই ঘোড়াটি যেন জেতে, না হলে আমার ওই বাজির টাকাটা আমি হারবো। এবারে একটি ছেলে বা একটি মেয়েকে পড়াশুনো করানোর জন্য যে পরিমাণ অর্থলগ্নি একজন পিতা এবং মাতাকে করতে হয়, তাকে একটা প্রডিউসারের ভূমিকা পালন করতে হয়, একজন প্রযোজকের ভূমিকা পালন করতে হয়। তখন তার এটা মনে হলে খুব দোষের কিছু নয় যে ছেলে বা মেয়ে প্রতিষ্ঠিত হলে যেন এই আমার এই অর্থলগ্নিটি সফল হয়। আমি 20 লাখ টাকা খরচ করলাম আর ছেলে লাতিন আমেরিকীয় সাহিত্য পড়ে ঘুরে বেড়ালো, এটা যেন না হয়। আমার কাছে আমার টাকা ফেরত চাই না, কিন্তু সে যেন জীবনে অভাবের সম্মুখীন না হয়। আমি যখন আশুতোষ কলেজ থেকে, যেটা হয়তো লজ্জায় ওঙ্কারদা বললো না, সেটা হচ্ছে আমি আশুতোষ কলেজ থেকে পালিয়ে গেছিলাম। আমি সেই হিসেবে খুবই কলঙ্কময় একটি যৌবনের অধিকারী। আমার স্কুলের ইতিহাস তো শুনলেনি, এবং কলেজেও আমাকে খোঁজা হয়, কারণ আমি পার্ট 2 প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের দিন পালিয়ে বিহার চলে যাই। বিহারে আমার এক আত্মীয়ের বাড়িতে থাকি এবং 4 মাস পরে কলকাতা ফিরি। তারপর যে প্রথমবার আশুতোষ কলেজে যাই সেটা হচ্ছে কৃতি ছাত্রদের সম্বর্ধনায়। এবার আমি গিয়ে বলেছিলাম, আপনারা আমাকে ডাকলেন, আমি তো এই কলেজ থেকে যে শেষবার বেরিয়েছি সেটা হচ্ছে ট্রেন ধরার জন্যে, পরীক্ষা না দিয়ে পালিয়ে গেছি। তো এই যে কৃতি ছাত্রর ধারণা, আমার মতো একজন নগণ্য এবং অপারগ ছাত্রকেও তারা কৃতি ছাত্র বলেছেন একটাই কারণে, আমার কাছে বাংলা ভাষাটা অস্ত্র হিসেবে ছিল বলে। কিন্তু সেই অস্ত্রের বোধ, সেই জোরের বোধ, সেই তাগিদের বোধ আজকে আমাদের জায়গা থেকে হারিয়ে যাচ্ছে। তার কারণ বোধহয় চারপাশের অর্থনীতি এবং সমাজনীতিটা অনেকটা পাল্টে গিয়েছে। আমি খুব মজার এবং দুঃখের দুটো কথা বলে আমি আলোচনাটা খুলে দেব, কারণ আমি সবই জানা কথা বলছি। আমি মাঝে মধ্যে তো কাজের সূত্রে, আড্ডার সূত্রে আমাদের এক বন্ধুর বাড়িতে যাই। আমাদের খুব সাধারণ বন্ধু, আমার আর ওঙ্কারদা, তার নাম অমিত। তো অমিতদা আমাদের খুব বন্ধু। তিনি একদম ওই সাউথ সিটি রেসিডেন্সিয়াল টাওয়ারের 34 তলায় থাকেন। তো যখনই এই ধরনের বড় সব রেসিডেন্সিয়ালে ঢুকতে হয়, তলায় নাম সই করে ঠিকানা লিখে কোত্থেকে আসছে এবং কেন আসছে, পারপাস, ব্যক্তিগত না অফিসিয়াল নাকি। তো আমার অভ্যেস হচ্ছে যে বাংলায় সই করা। আমার ব্যাংকের সইও বাংলায়, আমার পাসপোর্টের সইও বাংলায়, আমার সারা পৃথিবীতে সব জায়গায় আমার সই বাংলায়। আমি বাঙালি, আমি ইংরেজিতে সই করব কেন? তো আমি যখন যাই সেখানে লিখি বাংলা হরফেই। প্রথমবার যখন লিখি আমার অভিজ্ঞতাটা মনে আছে। কার সঙ্গে দেখো, হুম টু মিট, অমিত সেন, ভিজিটার্স নেম শ্রীজাত, অ্যাড্রেস বাংলায় লিখেছি, পারপাস ব্যক্তিগত, বাংলায় আমার সই, তারিখ বাংলায়, অমুকটা বেজে এতটা। এবার যে ভদ্রলোক নিরাপত্তা রক্ষীর কাজ করছিলেন তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন এরকম করে, থেকে বললেন, আপনি পুরোটা বাংলায় লিখলেন? হ্যাঁ। আশ্চর্য। আমার কেন, আপনি বাঙালি নন? হ্যাঁ স্যার, আমি তো বাঙালি। তাহলে আপনি 1 লাইন বাংলায় লিখতে পারবেন না? হ্যাঁ স্যার, পারব। তা আপনি অবাক হলেন কেন? স্যার, আমি 4 বছর চাকরি করছি সাউথ সিটিতে, আপনি প্রথম মানুষ যিনি বাংলায় সই করলেন। এবং তারপর থেকে আমাকে ওই টাওয়ারে সই করতে হয় না, কারণ গেলেই বলে, আরে উনি তো বাংলায় সই করেন, ছেড়ে দে। তো মানে আমার সেই জাতেও আমি উন্নীত নয় যে সইটাও নেওয়া যায়, কারণ উনি তো বাংলায় সই করেন, ওকে ছেড়ে দেয়। ইংরেজি হলে নয়, তাও রাখা যেত। কিন্তু 4 বছরে, এবং আমি পরে খাতাটা অনেকবার উল্টে পাল্টে দেখেছি, 90% যারা আসেন ওই বাড়িতে, ওঠেন, নামেন, তারা বাঙালি, কিন্তু তারা নিজেদের নাম বড় বড় হরফে ইংরেজিতে লেখেন, কারণ ইংরেজিতে লেখেন, সইও ইংরেজিতে করেন। এদের ছেলে মেয়েরাই আজকে বাংলা ভাষা থেকে বিচ্যুত। দোষটা ছেলে মেয়েদের নয়। যাদের বাবা মারা নিজেরা বাংলায় সই করতে লজ্জাবোধ করেন, বাংলায় কথা বলতে লজ্জাবোধ করেন, তাদের ছেলে মেয়েদের বাংলা নিয়ে
ভবিষ্যৎ নিয়ে ভেবে কোনো লাভ নেই। এবং আমি বহু বাঙালি, আপনারা নিশ্চয়ই একমত হবেন, বহু বাঙালিকে আমি একটা প্রচ্ছন্ন আবছা চাপা গর্ব নিয়ে বলতে শুনেছি যে আমার মেয়ে ঠিক বাংলাটা পারে না। এটা যে লজ্জিত হওয়ার মতো, এটা যে একটা পরাজয়, এটা যে হেরে যাওয়া কোথাও, সেই বোধটাই তাদের মধ্যে কোথাও সঞ্চারিত নেই। তারা আসলে বলতে চান যে আমার ছেলে বা মেয়ে প্রথম বিশ্বের জন্য প্রস্তুত, কিন্তু সে যে মাটি থেকে যাচ্ছে সেই মাটিতে যে আর কোনোদিন ফেরার তার পথ নেই, হয়তো এরা আর ফিরিয়ে আনতে চানও না, সেটাও হতে পারে। তা আমরা যখন পরে, আমার মনে হয়েছে যে এখন বাবা মারা খুব বলেন যে বাংলা পড়ো না, পরে পড়াশুনো করতে অসুবিধা হবে, কিন্তু বিশ্বাস করুন আমরা যারা বাংলা মাধ্যমে পড়ে বড় হয়েছে, আমি যখন ভূগোল নিলাম, আমি ভূগোল পড়তাম, ভূগোলের ছাত্র ছিলাম, কারণ অত চমৎকার বিষয় আমি আর জীবনে কিছু পাইনি। তখন আমাদের এত মোটা মোটা বই ইংরেজিতেই তো পড়তে হতো, পরীক্ষা তো তারা পাতা পরীক্ষা ইংরেজিতে লিখতে হতো। তারপর যে এতদিন ধরে সাহিত্য নিজের মতো পড়ার চেষ্টা করছি সাহিত্যের পাঠ্যক্রমের বাইরে, তার 80% তো ইংরেজি, কতটাই বা বাংলা। আমরা যে সারা পৃথিবীর আগে অনুবাদ মার্কোয়েস বাংলায় পড়তাম, এখন তো পড়ি না, এখন তো ইংরেজিটাই পড়ি। ইংরেজি সাহিত্য ইংরেজিতে পড়ি, স্প্যানিশ সাহিত্য ইংরেজিতে পড়ি, ফ্রেঞ্চ সাহিত্য ইংরেজিতে পড়ি। এই যে প্রত্যেক বছর ফেস্টিভ্যালগুলো হয়, ছবি দেখি হাঁ করে, তার তলায় সাবটাইটেলটা তো ইংরেজিতে থাকে, বাংলায় তো থাকে না। তো ইংরেজি আমাদের প্রজন্মে যারা আমরা বাংলা মাধ্যম স্কুল থেকে পাশ করেছি, একমাত্র আমার মতো অকর্মণ্য ঘর কোনো একজন মানুষ যে খালি লিখবে বলে বসেছিল এবং এখনও তাই করে, এছাড়া বাকি সকলে স্বক্ষেত্রে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত এবং দিনের মধ্যে 12 ঘন্টা তারা ইংরেজিতেই কাজ করে। তারা কিন্তু একটা বাংলা মাধ্যম স্কুল থেকে পাশ করে গিয়েছে। তার একটা কারণ আছে। আমার যেটা মনে হয় এখানে খুব ক্লাসিক্যাল মিউজিকের, শাস্ত্রীয় সঙ্গীতের একটা উদাহরণ আমি টানবো। ছোটবেলা থেকে মার কাছে যখন অনেকে গান শিখতে আসতেন, এখন তো জিনিসটা আরও বেড়েছে, তখন তো রিয়েলিটি শো নামক এই একটা সংক্রামক ব্যাধি ছিল না। তখন অনেকে এসে বলতেন যে আমি আসলে রবীন্দ্রনাথের গান গাইতে চাই, আপনার কাছে একটু শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেব, বা আমি আসলে একটু নজরুল গীতি গাইতে চাই কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেব। এবং যেটা মাকে, মামাকে বা সমস্ত শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীদের বলতে শুনেছি, যে শাস্ত্রীয় সঙ্গীতের একটা ভিত্তিগত তালিম যদি আপনার থাকে, তাহলে আপনি যে কোনো সঙ্গীতে সাবলীলভাবে যাতায়াত করতে পারেন। সেটা জ্যাজ হতে পারে, সেটা পপ হতে পারে, সেটা লোকগীতি হতে পারে, সেটা নজরুল গীতি হতে পারে, সেটা হিন্দি ছবির প্লেব্যাক হতে পারে। কিন্তু যদি তা না থাকে, তাহলে আপনি যে গানটা নিয়ে থাকবেন সেই গানেই সীমাবদ্ধ থাকবেন, চাইলে কোনোদিন তার বাইরে যাওয়া মুশকিল হবে, কারণ আপনার ভিত্তিতে ক্লাসিক্যাল মিউজিক নেই। আমার কাছে অন্তত মাতৃভাষাও শাস্ত্রীয় সঙ্গীতের মতো। মাতৃভাষায় যদি আমার দখল থাকে, আমি কাল চাইলে ফরাসি পারবো, পরশু চাইলে উর্দু পারবো, তরশু চাইলে ইংরেজি পারবো, তারপরের দিন চাইলে স্প্যানিশ পারবো, কারণ মাতৃভাষা আমার সেই বনেদ, আমার সেই ভিত, আমার সেই বুনট তৈরি করে দিয়েছে। যদি আমি মাতৃভাষাকে ছেড়ে অন্য কোনো ভাষায় নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে চাই, নিজের ভাবনা গড়ে তুলতে চাই, তাহলে তার চেয়ে বড় প্রতারণা নিজের ভাষার প্রতি আর কিছু হবে না। তো আমি খুব আশাবাদী নই, কারণ আমার এই শেষ মাসের একটা অভিজ্ঞতা আমার খুব মন ভেঙে দিয়েছে। সেটা হচ্ছে, আমাদের বাড়িতে এরকম কিছু কম বয়সী ছেলে মেয়ে এসেছিল, তারা 22-23 বছর বয়স। সেই সব ছেলে মেয়েদের তারা একটা কারণে সারাদিন আমার বাড়িতে ছিল। তো আমি হঠাৎ, বয়স হচ্ছে বলেই বোধ হয়, আমি বললাম দুপুরে খাওয়া দাওয়ার পর একটা কুইজ হবে। তারা খুব নড়ে চড়ে বসলো। তো প্রাইজ আছে? আমরা হ্যাঁ, প্রাইজ তো আছেই। তো ঠিক আছে। এটা বললে অবিশ্বাস্য হবে, আমি জিজ্ঞেস করলাম রক্তকরবী কার লেখা, তারা কেউ বলতে পারলো না। তাদের প্রত্যেকের বাবা মা বাঙালি, তারা বাংলায় আমার আপনার মতো কথা বলে। তাদের জিজ্ঞেস করলাম ডাস ক্যাপিটাল কার লেখা, বলতে পারলো না। কৃষ্ণকান্তের বিল কার লেখা, বলতে পারলো না। মেঘনাদ বধ কাব্য কার লেখা, বলতে পারলো না। টেল অফ টু সিটিজ কার লেখা,
বলতে পারলো না। তারা সারা দুপুরে একটা প্রশ্নের উত্তরও দিতে পারলো না। তাদের জন্য যে আমি 3টে বই কিনেছিলাম, সেই 3টে বই এখনো আমার তাকে রাখা আছে। তাদের আমি রেগে মেগে দিইনি। কিন্তু পরে আমার খারাপ লাগলো, আমি তাদের সন্ধেবেলা নিয়ে বসলাম যে কিছু মনে করিস না, কিন্তু তোদের এই অবস্থা কেন রে? তারা প্রথমে বললো না আসলে ওগুলো তো আমাদের কোর্সে নেই। আমি তখন বললাম এই যুক্তিটা তো আমাকে দিলে চলবেই না, কারণ রক্তকরবী আমাদেরও কোর্সে ছিল না। এই যা সারা দুপুর ধরে প্রশ্ন করেছে তার একটিও আমাদের কোর্সে ছিল না, কিন্তু কোর্সের বাইরেই আসল পড়াশুনোটা ছিল। সেটা কোথায় গেল? বললো কোর্সের বাইরে তো জিকে পড়তে হয়, ওসবে নেই। তুমি আমাদের জিজ্ঞেস করো গুগলের সিইও কে, আমরা বলবো। এখন সেইটা আবার আমি জানি না। তো সেটা আমার অপারগতা, সেটা নিয়ে আমি গর্বিত নই, কিন্তু গুগলের সিইও কে আমি না জানলে আমার চলে যায়। কিন্তু রক্তকরবী কে না জানলে বাঙালি হিসেবে দুপুরবেলা ভাত খাওয়াই বন্ধ হয়ে যাওয়া উচিত। এইটা আমি একটা স্যাম্পল নিয়ে পরীক্ষা করেছি। স্যাম্পল সাইজ ছিল 4টি ছেলে মেয়ে ছিল। আমার বিশ্বাস এই 4টা যদি 40 হয়, 400 হয়, উত্তর একই বেরোবে। আর সেই উত্তরের জন্য আমরা দায়ী, ওরা না। ধন্যবাদ। শ্রীজাতকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, হ্যাঁ আমি যদি এরকম বলি যে শহরে গ্রামে মফস্বলে একটা বাইক দেওয়া যাবে আমি অমায়িক। হ্যাঁ, এটা খুব চিত্তাকর্ষক একটা প্রশ্ন। যে এটা ঠিকই যে স্থান অনুযায়ী তো ভাষার চর্চা পাল্টায় এবং অর্থনীতি অনুযায়ীও পাল্টায়। গ্রামে যখন গিয়েছি, আমার গ্রামের ঘোরাফেরা যে খুব বিরাট বড় তা নয়, কিন্তু যতবারই গিয়েছি কোনো কাজে বা ঘুরতে বা নিজের হ্যাঁ, সে অবশ্যই হবে, এটা আমিও মনে করি। আমি একটু শহরমুখী বটে, দক্ষিণ কলকাতায় জন্মানোর কিছু কুফল আছে, তার মধ্যে এটা একটা। তো তখন দেখেছি যে তারা কিন্তু বাংলা ভাষা অনেক বেশি সাবলীল, কারণ তাদের কাছে ওই দৌড়টা নেই কোথাও। কারণ তারা পরশু উঠে আবার মাছই ধরতে যাবেন, তাকে কোনো আইটি ফার্ম বড় মাইনে দিয়ে কিনে নেবে না। কিন্তু তার থেকেও বড় বিস্ময় যেটা হচ্ছে, যেটা আমার ভালো লাগে, এখানে সবাই স্বীকার করবেন, যখন ঢাকায় যাই, যখন খুলনায় যাই, যখন চট্টগ্রামে যাই, যখন ফরিদপুরে যাই, যখন গাড়ির নম্বরগুলো বাংলায় লেখা দেখি, হ্যাঁ, যখন দেখি একজন বড় আর্কিটেক্ট, একজন বড় ইঞ্জিনিয়ার, একজন বড় স্থপতি, তারা প্রাচুর্যের কোনো অন্ত নেই, তারা একটি ইংরেজি শব্দ ব্যবহার করেন না নিজেদের লেখায় এবং কথায়, তারা 3 ঘন্টা কথা বলে যেতে পারেন। এই ভালোবাসাটা আমাদের কেন নেই? সুতরাং অর্থের জন্য অন্য ভাষার দ্বারস্থ হতে হবে, এত দিন ভাবনা যেন আমরা বাঙালি হয়ে না ভাবি, এটুকুই আমার অনুরোধ। না, আপনি এমনি হাত পা কাঁপছে আজকে, আর বাংলা বেঁচে থাকবে না থাকবে না আপনার কি মনে হয়? হ্যাঁ, বাংলা ভাষা অদূর ভবিষ্যতে বেঁচে থাকবে না বিলুপ্ত হয়ে যাবে? অন্তত আমি মারা যাওয়ার আগে থাকুক, মানে না হলে আমরা কোথায় যাব বলুন, যাদের আর কোনো কোথাও যাওয়ার জায়গা নেই বাংলা ভাষা ছাড়া। না, বাংলা ভাষা থাকবে, কারণ বাংলা ভাষা খুব যেটা বললাম, বাংলা ভাষার ধারণ ক্ষমতা বিরাট। বাংলা ভাষা অনেক অন্য ভাষাকে জায়গা দিয়েছে। আমাদের ভাষার মধ্যে বহু আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি, উর্দু শব্দ মিশে আছে। আর কোনো ভাষায় এত বেশি অন্য শব্দের প্রভাব নেই, সংস্কৃত। ফলে বাংলা অনেক কিছুকে নিয়ে বলতে পারে। একটা ব্যাপার, আপনি বাংলাদেশের যে উপমা দিলেন, বাংলাদেশের ভাষাটাই রাষ্ট্রীয় ভাষা। হ্যাঁ, এটা একটা বড় সুবিধে, বড় সুবিধে। কিন্তু আমি বলছি বাংলাতেই হয়। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এটা একদম খুব খাঁটি কথা। ওটা রাষ্ট্রভাষা ওদের বাংলা, আমাদের যেমন রাষ্ট্রভাষা হিন্দি। কিন্তু ওদের যদি রাষ্ট্রভাষার সংবিধানগত দিকটা আমি ছেড়েও দিই, ওদের একজন
আমি বলছি একটা 22-23 বছরের ছেলেকে আপনি যদি জিজ্ঞেস করেন রক্তকরবী বা কৃষ্ণকান্তের মিল কার লেখা, সে হাসবে, কারণ এটা যে প্রশ্ন হতে পারে সেটাই তার মাথায় আসবে। আর আমাদের ছেলেমেয়েরা হাঁ করে তাকিয়ে থাকবে, এটা সত্যি খুব দুঃখের। না না, হ্যাঁ আপনি বলছিলেন। হ্যাঁ আসুন please। নামসার কর্মী হওয়ার সুবাদে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা তো 3য় বছরে পড়লো, এই গত 2 বছর এবং এই বছরও মানে আমাকে একটু সামান্য কিছু মানে আমার অবদান থাকে আর কি, মানে এখানে ওখানে দৌড়ানো, হল ভাড়া করতে হবে ইত্যাদি, এসব কাজগুলো করি। সেই জন্যে এই মানে নভেম্বর মাসটায় বাংলা ভাষা নিয়ে একটু মাথায় খেলে প্রতি বছর, গত 3 বছর ধরে খেলছে আর কি। এই বছরও খেলেছে। তো আমাদের আজকের বক্তা তো মানে বাংলা ভাষা সম্বন্ধে যেটা বললেন সেটা মানে অনেক দিনই আমাদের মনে থাকবে। একটা প্রশ্ন ওনাকে করতে চাইছি আর কি, প্রশ্নটা একটু মানে অদ্ভুতই লাগবে হয়তো, তাও করছি। মানে আমি তো বাংলা ভাষা নিয়ে কোনো জন্মে চর্চাও করিনি, কিংবা বাংলায় 40-এর বেশি কোনোদিন পেয়েছি এরকম মনে পড়ে না, কাজেই ইরিলিভেন্ট মনে হতে পারে, কিন্তু মনে হয়েছে বলি না, একটু আপনারাও শেয়ার করবেন। প্রশ্নটা এরকম যে আমার তো অনেক বয়স হয়েছে, আমার 60-এর দশকের মাঝামাঝির কথাও কিছু কিছু মনে আছে। তো আমি যেহেতু একই জায়গায় মানে ছোটবেলা থেকে বড় হয়েছি, আশেপাশের সব মানে পরিবেশটা তো একই রকম দেখেছি, কি করে আস্তে আস্তে বিবর্তনটা হলো। তো আমার ছোটবেলায় অনেকগুলি দোকানের নাম মনে আছে, নারায়ণ স্টোর্স, বেঙ্গল সেলুন, সন্তোষ সুইটস। তার মধ্যে কিন্তু অনেকগুলি এখনো বেঁচে আছে। তখন যেগুলি বাংলায় পড়তাম তাদের সাইনবোর্ডগুলি, সেগুলো কিন্তু নেই, সেগুলো সব ইংরেজিতে পরিবর্তিত হয়ে গেছে। এইটা কেন হলো, এই প্রশ্নটা আমার মনে জাগতে শুরু করেছে যখন এই বাংলা একাডেমিতে আবার প্রোগ্রাম হবে এরকম সময়টা হলো তখন। আরেকটা হলো খুব অদ্ভুত জিনিস, এই দিন 10 আগে কলকাতার একটা বিখ্যাত ইংরেজি দৈনিকে একটা আর্টিকেল বেরোলো, জেনারেশন ওয়াই মানে ইয়াং জেনারেশন বাংলা ছেড়ে যাচ্ছে, এরকম একটা আর্টিকেল। এটা একটা মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ফলশ্রুতি একটা আর্টিকেল। সেখানে অনেক তথ্য দেওয়া হলো যে কলকাতায় যে ইংরেজি মাধ্যমের স্কুলগুলি আছে সেখানে যে ছাত্ররা পড়ে, ইংরেজি তো যথারীতি তাদের প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, এবং দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বাঙালিদের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই হতো, সেটা কীরকমভাবে ডিক্লাইন হচ্ছে সেটার একটা তথ্য দেওয়া আছে আর কি। মানে প্রত্যেক বছর কত কত করে কমছে। এটা এই জাস্ট 10 দিন আগে টাইমস অফ ইন্ডিয়া কলকাতা সংস্করণে বেরিয়েছে। তার মানে বাংলার চর্চা যে কমছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই। সাইনবোর্ড, আমার ছোটবেলার সাইনবোর্ডগুলো মিসিং, এবং এই 10 দিন আগে টাইমস অফ ইন্ডিয়া বলছে যে ইংরেজি মাধ্যম স্কুলে যে বাঙালির ছেলেরা পড়ে সেই বাঙালির ছেলেদের বাংলা পড়ার প্রবণতা দিনকে দিন কমছে, সেটা তথ্য দিয়ে তারা দেখিয়েছে। একটা আমি থিওরিটিক্যাল কোশ্চেনটা করবো আর কি। কোশ্চেনটার সঙ্গে কিন্তু কোনো বাস্তব মানে ব্যক্তি কি কোনো জায়গা টাকার সম্পর্ক নেই, একদম থিওরিটিক্যাল কোশ্চেন। সেটা হচ্ছে যে কোনো একটা দেশের বা রাজ্যের বা অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি কি ভাষার উপর কোনো প্রভাব ফেলে? এটা তো আমার বেসিক প্রশ্ন। প্রশ্নটা এই জন্যই মানে মাথায় এসছে যে যদি কখনো এরকম হয় যে কোনো একটি দেশে বা কোনো একটি রাজ্যে এমন একটা পরিস্থিতি হলো যখন সেই দেশের বা সেই রাজ্যের যারা বসবাসকারী, শিক্ষিত হোক, উচ্চশিক্ষিত হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, শ্রমিক হোক, তাদের সবাইকেই রুজি রোজগারের জন্যে অন্যত্র যেতে হচ্ছে তাদের ভরণ পোষণের, সংসার ভরণ পোষণের জন্য। যদি এরকম পরিস্থিতি কোথাও কখনো উদ্ভব হয় তাহলে সেই দেশটির ভাষা বা সেই লোকগুলির ভাষা কি কোনোভাবে প্রভাবিত হবে, কিংবা সেই ভাষার মানে শক্তি ক্ষয় হতে থাকবে? প্রশ্নটা কিন্তু আরেকবার বলি যে এটার সঙ্গে বাস্তব কিছুর কোনো সম্পর্ক নেই, আমি একদম থিওরিটিক্যালি মানে প্রশ্নটা রাখছি আর কি আপনার কাছে। আমার পক্ষে উত্তর দেওয়ার পক্ষে খুবই কঠিন একটা প্রশ্ন, কিন্তু আমার মনে হয় যে ভাষা একজন শিশুর প্রথম বিষয় যেটা সে পরিবেশ থেকে নেয় সেটা হচ্ছে ভাষা, যেটা একটা প্রথম বাইরের উপাদান যেটা তার মস্তিষ্কে প্রবেশ করে সেটা হচ্ছে ভাষা।
ফলে ভাষার যেমন একটা সামাজিক, অর্থনৈতিক, সমষ্টিগত, রাজনৈতিক দিক আছে, তেমনি ভাষা খুব ভিত্তিগতভাবে ব্যক্তিগত একটা বিষয়, ভীষণ ব্যক্তিগত। তো এবার আমার মনে হয় যে রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা যেমন প্রভাবিত করে, তেমন ব্যক্তিগত জোর, ব্যক্তিগত পিপাসা, ব্যক্তিগত অভিপ্সা, ব্যক্তিগত উৎসাহ, প্রশ্রয়, এটার একটা বড় ভূমিকা আছে। তার কারণ হচ্ছে, যখন আমরা অস্থির সময়ে বাস করি, যখন পারিপার্শ্বিক রাজনৈতিক প্রতিফলনগুলো খুব অপছন্দের ছবি দেখাতে শুরু করে, তখন কিন্তু ভাষাই তার সেরা জিনিসটা দেয়। বরাবর তাই হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে যখন রাজনৈতিক অস্থিরতা, আমি বলছি যখন ফ্যাসিজম ছিল ইটালিতে, তখন সেরা সেরা সিনেমাগুলো তৈরি হয়েছে, সেরা সাহিত্যগুলো উঠে এসছে। তাহলে আমাকে ধরে নিতে হতো যে ফ্যাসিজম সমস্ত কিছু, এবং সেই সময় কিন্তু দেশ ছেড়ে সবাইকে চলে যেতে হচ্ছে। বেশিরভাগ শিল্পী পালিয়ে গিয়ে ছবি করছেন, পালিয়ে গিয়ে সাহিত্য করছেন। বা যখন জার্মানিতে হিটলারের রেজিম চলছে, তখন বহু মানুষ বাইরে চলে গেছেন, কিন্তু তারা তাদের শ্রেষ্ঠ কাজটা সেই সময় তৈরি করেছেন। কারণ একটা অ্যানার্কি তৈরি হলে তার পাল্টা একটা কালচারাল রেভলিউশন তৈরি হয়। ফলে আমার মনে হয় উল্টোটাই হওয়ার কথা। একটা খারাপ রাজনৈতিক পরিস্থিতি যখন তৈরি হয়, তখন কিন্তু ভাষা তার ক্ষমতাটাকে আবার দেখায়, তার মোহরটাকে আবার চালে। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে, তার জন্য একটা ব্যক্তিগত আবহাওয়া দরকার। আজকে তৃণমূল কংগ্রেস আছে, এর আগে সিপিআইএম ছিল, তার আগে কংগ্রেস ছিল, তার আগে ব্রিটিশরা ছিল, তার আগে মুঘলরা ছিল। কখন ভাষার চর্চা হয়নি? হঠাৎ আজ দুর্দান্ত খারাপ দিন এসছে, আমরা সবাই চলে যাচ্ছি, এমনটা নয়। চিরকালই এটা হয়েছে। শাসক যেই থাকুক না কেন, সাধারণ মানুষের অবস্থা কোনোদিনই খুব দুর্দান্ত পাল্টায়নি। কিন্তু তার মধ্যে দিয়েও ওই স্পর্ধাটা ছিল যে আমার ভাষা আমার মেরুদণ্ড, আমার ভাষা আমার জোর। আজ সেটা নেই। তার কারণ আমরা আমাদের পরিবারকে, আমাদের সন্তানদের সেই জোরের জায়গাটা দিতে পারছি না অন্যান্য কারণে। তার জন্য আমি বাহ্যিক কোনো কিছুকে বড় দোষ দেব না, বরং আমার চার দেয়ালের ভেতরেই গলতটা আছে। হ্যাঁ, শ্রীজাতকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আপনি যেটা বললেন যে আপনাদের বাল্য কৈশোরে তখন বাড়িতে এই বাংলা বই পড়ার একটা চল ছিল, আপনাদের অভিভাবকেরা সেটাকে উৎসাহ দিত। আপনাদের পরবর্তী প্রজন্মে তা তো সেটাও ছিল, কিন্তু তার পরবর্তী প্রজন্মে এসে যে চারটি ছেলেমেয়ের ওই স্যাম্পল গ্রুপের কথা বললেন, যারা রক্তকরবী কার লেখা জানে না, সেটা একটা বিশাল পরিবর্তন। কিন্তু এই রক্তকরবী কার লেখা জানে না যে প্রজন্ম, তাদের যারা অভিভাবক, তারা তো আগেকার ছিলেন, তাদের বাল্যে কৈশোরে তো তারা হয়তো বই পড়ার উৎসাহ পেয়েছে। কিন্তু যখন তারা অভিভাবকে পরিবর্তিত হলেন, তখন কেন তারা তাদের সন্তানদের পরবর্তী প্রজন্মকে সেই উৎসাহটা দিচ্ছেন না? মানে অভিভাবক চরিত্রের এই বদলটা কেন? এটা আমার ধারণা, যেটা আমি বলছিলাম এক অর্থে, যে কোথাও সত্যি সেটা অভিভাবকদেরই ব্যর্থতা। তার কারণ অভিভাবকরা ওই দৌড়টাকে খুব বড় বিষয় করে দেখেছেন। আমি বহু বাবা মার সঙ্গে এমনি ছলে কথা বলে দেখেছি। কথা বলবারও দরকার হয় না, আমি বাসে অটোয় ঘোরাফেরা করি, আমি দেখি যে রাত 9টার সময় বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা স্কুলের ইউনিফর্ম পরে পিঠে একটা মোটা ব্যাগ নিয়ে ফিরছে, এবং তখনও তার মা তাকে বকছে নেই বলে যে তুমি কেন এই উত্তরটা পারলে না। এটা আমি আমার জীবনে কল্পনাই করতে পারি না। আমরা 3টে নাগাদ ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে সেই যে মাঠে যেতাম, যতক্ষণ না বাবা কান ধরে টেনে আনতাম না, তারপরে একটু পরেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, যত তাড়াতাড়ি বিছানায় যাওয়া যায়। এবং তারপরে ওই চাদরের তলায় টর্চ জেলে আমরা ওই টম সয়ারের অ্যাডভেঞ্চার করতাম। তো এটাই খুব স্বাভাবিক ছিল। এবং বাবাও জানতেন যে ওই তুললে দেখা যাবে যে ও আসলে গল্পের বই পড়ছে, কিন্তু উপরে একটা এই কেসি নাগের নবগণিত মুকুল টুকুল এটা দিয়ে ভেতরে টম সয়ার। তো এরকম অনেক নবগণিত মুকুল আমরা পড়েছি। কিন্তু এখন কথা হচ্ছে যে বাবা মারাই, আমি এইসব বাড়িতে গিয়ে দেখেছি যে টম সয়ারের বই নেই, জুল ভের্নের বই নেই। একটা বাচ্চার জগৎ যে জুল ভের্ন, এইচ.জি. ওয়েলস, টম সয়ার ছাড়া তৈরি হতে পারে, তার কল্পনাটা কোথায় পাখা মেলবে?
আজকে আমি জিজ্ঞেস করলাম তাকে ঠাকুমার ঝুলি কার লেখা, একটি ছেলে বললো এইটা আমি পারবো, আমি বললাম তুমি বলো, বললো সুকুমার রায়। আমি ওইখানে কুইজটি শেষ করলাম, আমি বললাম যে এইখানেই ইতি টানো, আর এগোলে বোধহয় আমি নিজেকে আর সংযত রাখতে পারবো না। তো এবার তাদের জীবনে হজবরল নেই, তাদের জীবনে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নেই, তাদের জীবনে মার্ক টোয়েন নেই, তাদের জীবনে জুল ভের্ন নেই, তাদের জীবনে কল্পনাও নেই। এবং সেইটা তার বাবা মার কারণেই হয়েছে। তার বাবা মা দেখিয়ে রেখেছেন ওই একটা প্যাকেজ, যেটা বছর গেলে যে টাকাটা তোমার হাতে আসবে। এবার সে জানে যে এইটা আমাকে করতে হবে। বাবা মা আমার পিছনে জলের মতো অর্থ ঢালছেন, আমি কি করে টম সয়ার করবো? তারা আমাকে আমার মতো স্বার্থপর নয়। আমার বাবা মা আমার পেছনে মাসে মাসে 19 টাকা দিয়েছেন, আর আমি সেই 19 টাকা দিয়ে সিনেমা দেখে বেরিয়েছি। তার ফল হচ্ছে এইটা। তো এই হয় আর এর পেছনে মেন কারণ বিজ্ঞান। আজকে একটা ছেলে বিএসসি পড়বে, সে ইংরেজি ছাড়া পড়তে পারবে না, কারণ বাংলায় না। আমরা তো ইংরেজিতে পড়েছি। আমি বলি হ্যাঁ, ইংরেজিতে পড়েছি। আমি গ্রামের সন্তান, বাংলাতেই মানুষ হয়েছি এবং বাংলা ভাষাতেই মানুষ হয়েছি। আমি ইঞ্জিনিয়ার। শিবপুরে যখন ভর্তি হলাম, তখন ইংরেজিতে বক্তব্য রাখছেন প্রফেসররা, তখন আমার বুঝতে অসুবিধা হয়েছে। ব্রিলিয়ান্ট বলেই আমি আবার ইংরেজিতে দখল নিলাম, বলে ইঞ্জিনিয়ার হতে পেরেছি। সুতরাং বাংলায় যদি পড়তেই হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়তে হবে। এই অবস্থাটা কি আসবে? বিজ্ঞান হোক, মেডিসিন হোক, সেটা যদি বাংলায় বই থাকে তবেই বাংলার চর্চাটা বাড়বে। না হলে আজকে আমি অন্য সংস্থানের জন্য কি হব? একজন সায়েন্স গ্রাজুয়েট হব, নাহলে ইঞ্জিনিয়ার হবো, না ডাক্তার হবো, না কিছু একটা হবো। তাতে হতে হলে ইংরেজি ছাড়া কোনো বই নেই। না, সে তো নেই। সুতরাং যখন নেই, যখন সেই বাংলা সাহিত্যের মানুষদেরকে আমি দায়ী করব, সাধারণ মানুষকে দায়ী করব না। কারণ আজকে পেটের সংস্থানের জন্য আমার কি করতে হবে সেটা আমি দেখতেই পাচ্ছি। যদি ইংরেজি না শেখে ছেলে চাকরি পাবে না, ছেলে খেতেই পাবে। হ্যাঁ, কিন্তু তার জন্য বাংলাকে ভুলতে হবে এমনটা হয়তো না। বাড়ছে আজকে, শুনুন, আজকে লোক সংখ্যা বাড়ছে। এই বাড়ার কম্পিটিশনের মধ্যে যদি বাংলাকে বাঁচতে হয়, বাংলাতেই ইংরেজি, তো বাংলাতে ইংরেজিকে হাঁটিয়ে বিজ্ঞান, মেডিসিন এবং যে কোনো ভাষায়, যে কোনো টপিক্সের ব্যাপারটা লিখতে হবে। এবং আপনাদের মতো মানে যারা লেখক, তাদেরকে এগিয়ে আসতে হবে, তবেই এটা হবে, নাহলে হবে না। উনি তো কবি, উনি কি করে না, উনি কেন বাংলা সাহিত্যের লোক? কথাটা কিন্তু খুব খারাপ কিছু বলেননি। কথাটা হয়তো স্বাভাবিক। এখন যে আলোচনাটা চলছে, যে ধারায় চলছে, তাতে একটু ঠক্কর খেলো, কিন্তু কথাটা কিন্তু নদীর স্রোতের মতনই। নদীর স্রোত যেমন পাথরের ধারে ধাক্কা লেগে ঘুরে যায়, এটা কিন্তু সত্যি সত্যি একটা ধাক্কা লাগার মতন বিষয়, এবং এটা নিয়ে ভাবনার কিন্তু অবকাশ রয়েছে বলে আমি মনে করি। না, আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে দুটো বক্তব্য। সেটা এক হচ্ছে যে আমার মনে হয় যে নিশ্চয়ই ইংরেজি, এক হচ্ছে যে আমি আবার উল্টোটায় বিশ্বাস করি। আমিও বরাবর বাংলায় পড়ে এসেছি এবং ক্লাস 12 অবধি বাংলায় পড়ে এসেছি। তারপর যখন আশুতোষ কলেজে ভূগোল নিয়ে ভর্তি হলাম, আমি দেখলাম একদম হার্ড কোর ইংরেজি বই। তো তার আগে তো আমরা ইংরেজি সাহিত্য বাড়িতেই পড়েছি সারাক্ষণ, ফলে ইংরেজি ভাষাটা আমার কাছে খুব একটা কিছু বাধা ছিল না। যে কারণে আমি তারপরে 3 বছর ইংরেজিতেই পড়েছি এবং ভূগোলে খুব খারাপ যে ফল করেছি তা নয়, তারপরে পালিয়ে গেছি, সেটা ইংরেজির জন্য না, সেটা আমার নিজের জন্য। না, এই কথাটা একদম ঠিক। আমি নিজেও এই নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে ক্লাস 10 পর্যন্ত, শুধু নয় 12 পর্যন্ত বাংলাতেই পড়েছি সবকিছু। তারপরে যেখানে যে প্রফেশনে গেছি তাতে ইংরেজিতেই সবকিছু পড়েছি, তাতে অসুবিধা কিছু হয়নি। কিন্তু সবারই যে একই রকম ক্যাপাসিটি থাকে তাও নয়। আমার বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু দেখেছি কারোর অসুবিধা হয়েছে। তার মানে এই নয় যে বাংলাটাকে চর্চা করতে হবে বাংলা, সেটাই তো প্রধান সমস্যা হয়ে গেছে। এখন তো স্কুলে থাকলেও বাড়িতে কোনো বাংলা নেই। আমি বহু বাবা মাকে চিনি যারা বাড়িতে বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে ইংরেজিতে কথা বলেন। লাস্ট দুটো প্রশ্ন এখানে কিছু বলতে পারি আমরা? হ্যাঁ, সেইটাই আমি বলছিলাম যে বিশ্বায়ন আসার পর যেটা হয়েছে, আমরা বুঝতে পেরেছি যে আমাদের রোজগার করতে হলে এবং প্রতিষ্ঠিত হতে হলে প্রধান যেটা অস্ত্র সেটা হচ্ছে টেকনোলজি এবং ইংরেজি। তো ফলে এই দুটোর পিছনে একটা ছোটার কারণ তো আছে। হ্যাঁ, অবশ্যই। সেই কনজুমারিজমের বিরুদ্ধে আমরা যারা এই অভিভাবক ইত্যাদি বা
যাদের উদাহরণ আপনি দিচ্ছেন, যারা এই রক্তকরণী কাজ লেখা শেখায় না, তারা কিভাবে রুখে দাঁড়াবে? এটা একটা প্রশ্ন। রুখে দাঁড়াবার খুব একটা বোধহয় নেই, নিজেদের ভেতরে নিজেদেরকে উত্তরণ করতে হবে। চাহিদা থাকলেই পরিবারের মধ্যে আবহ কিভাবে ধরুন আসলে এটা আবহটা না একটা ব্যাপার, আমি বলছি যে অন্যভাবে নেবেন না, কিন্তু আমার বাড়িতে আমি এক একটা সময় গেছে যখন, মানে আমি আবারও বলছি এটা একেবারে অন্যভাবে নেবেন না, এটা বলার, হ্যাঁ আমি এক একটা সময় গেছে যখন আমার বাবা যে সংস্থায় যুক্ত ছিলেন সেই সংস্থায় ধর্মঘট হয় এবং তারপর বাবা একেবারে বেকার হয়ে পড়েন এবং তখন আমি ছাত্র, আমার হাতে টাকা পয়সা নেই, তারপরে যখন আমি কাজও পাই তখনও এমন অনেক সময় গেছে যে পরের মাসটা কিভাবে চলবে সেটা ভাবতে হচ্ছে। নিশ্চয়ই অনেকেরই গেছে, আমাদের যারা মধ্যবিত্ত মানুষ তারা এমন সংকটের মধ্যে দিয়ে অনেক সময় গেছে, অনেক আর্থিক সংকটের মধ্যে দিয়ে, কিন্তু তাতে বই কেনা বন্ধ হয়নি। আমি যখন 100 টাকা পেয়েছি 50 টাকার চাল আর 50 টাকার বই তো কিনেছি। আজকে কি যা টাকা রোজগার হয় তার অর্ধেকটা বই কেনা হয়? যদি না হয় তাহলে সেই দায়িত্বটা ছেলে মেয়েগুলোর নয়। আজকে আমার বাড়িতে কাজের মধ্যে হোক অকাজের মধ্যে হোক অন্তত 2 ঘন্টা গান বাজনা বাজে, শোনা হয়, চলছে, তার মধ্যে কথাও হচ্ছে, দুধওয়ালাও আসছে, মাছওয়ালাও আসছে, এইও হচ্ছে, কিন্তু কোথাও দূরে আমি শুনতে পাচ্ছি একটা গান বাজছে, সেটা আমি বিশ্বাস করি আমার চলনে বলনে সেটা পার্থক্য আনে, সেটা প্রভাব ফেলে। আমাকে সারাক্ষণ সামনে ধ্যানমগ্ন হয়ে শুনতে হবে তা নয়। আমি সকালবেলা যখন সেটা উস্তাদ আমির খান সাহেব হন কি দেবব্রত বিশ্বাস হন, যখন বাজে সেটা আমার জীবনে একটা পরিবর্তন আনতে বাধ্য। আমি খেতে না পাওয়া অবস্থাতেও সিডি কিনেছি। আজকের বাবা মারা কি কেনেন? আমার এটা প্রশ্ন। যদি না কেনেন তাহলে ছেলে মেয়েদের আমরা দোষ দিতে পারবো না। রুখে দাঁড়াতে হবে না, একটু বাড়িতে গান বাজনা শোনা, বই পড়ার ব্যবস্থা রাখতে হবে। এবং একটা কথা বলতে পারি, মাতৃভাষার জন্য কিন্তু মায়েদের অনেকটা ভাবে এগিয়ে আসতে হবে। এবং এখানে একটা বাড়ির মেরুদণ্ড কিন্তু মায়েরা, হ্যাঁ তাদের সঙ্গে তো বেশি সময় কাটে। মায়েরা যদি এ ব্যাপারটা বেশি জোর দেন, তারা তো বাড়িতে থাকেন, সন্তানদের ভীষণ কাছের, এবং মায়েরা যদি চান তাহলে কিন্তু করতে পারে। আমি খুব দুঃখের সঙ্গে দেখেছি, আমি সত্যি বলছি যে আমি এই যে এত এত বাচ্চাকে রাত 9টার সময় ফিরতে দেখি, কারোর সঙ্গে বাবাকে তো দেখি না, দেখি মাদেরই, এবং তখন আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছে হয় যে আপনারা এবার থামুন দয়া করে। একটি মেয়ে, সে তার শরীরে কিচ্ছু নেই বোঝা যাচ্ছে, সে একটা ওই স্কুলের স্কার্ট আর টপ পরে পিঠে এরকম ঢাউস ব্যাগ 9টার সময় অটোয় করে ফিরছে, স্কুল থেকে 2টো কোচিংয়ে গেছে, সেখান থেকে ফিরছে এবং তখনও মায়ের বকুনি খাচ্ছে, পড়াশুনো নেই। সে মেয়েটির জীবনে আর কি থাকবে? ভীষণই দুঃখের। হ্যাঁ, তো ফলে এই জীবনটা তো আমরা পাইনি, এটা আমাদের কাছে তো খুব দূরের জীবন, আমি এটা বুঝতেই পারি। আমার ছেলে মেয়ে, আমি বলতে চাই একটু ছোট, আমার ছেলে মেয়ে এই যুগেরই ছেলে মেয়ে, তারা কিন্তু কোনো টিউশনে পড়ে না, সেটা সত্যি খুব স্বাভাবিক ব্যাপার, তারা বাড়িতে পড়ে। আমি তো সেটাই বলছি যে নিজেরা পড়ে। আজকে ওইটা দিয়েই শেষ করবো এবারে, মানে সে যে আজকে আমাকে 4 জন সিকিউরিটি কর্মী চেনেন শুধু এই কারণে যে আমি খাতায় বাংলায় লিখি। খাতায় একজন বাঙালির বাংলা লেখাটা উল্লেখ করার মতো ঘটনা হয়ে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে উল্টোটা হওয়া উচিত ছিল যে একজন ইংরেজিতে লিখলে তাকে মার্ক করে রাখা যে ইনি বিদেশি ভাষায় লেখেন। আমি নিজের ভাষায় লিখি বলে আমাকে চেনে আলাদা করে। এর থেকে দুঃখের আর কি হতে পারে? না, আজকালকার দিনের মারা কি টিভি সিরিয়ালের আর বোধহয় আমরা প্রশ্ন নিতে পারছি না। আমাদের একটু ভোটার চেঞ্জটা হয়ে যাক, তারপরে আমাদের আমি আমাদের ডক্টর অরুণাংশু চক্রবর্তীকে ডেকে নেব অফিসিয়ালি ধন্যবাদ দেওয়ার জন্য। সুজাতকে, সুজাত বক্তব্য রাখতে চায় না, বক্তব্য রাখতে পারে না ইত্যাদি অনেক কথা বলার পর মন্ত্রমুগ্ধ করে রাখলো। অনেক ধন্যবাদ সুজাত আমার তরফ থেকে। এতক্ষণ আমরা সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম যে তুষারকান্তি নাগ ফাউন্ডেশন এবং নিউ আলিপুর বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠন নামসার যৌথ উদ্যোগে আয়োজিত এই বাংলা ভাষার প্রচার এবং প্রসারের জন্য যে তৃতীয় স্মারক বক্তৃতা আয়োজন করা হলো, সেটা
এই মুহূর্তে আমরা এই অনুষ্ঠানের অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। প্রথমত এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। প্রথমেই নাগ ফাউন্ডেশন এবং নামসার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের অতিথি বক্তা, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক শ্রদ্ধেয় শ্রীনাথ মহাশয়কে। তার অসাধারণ বক্তব্যের মাধ্যমে বাংলা ভাষা এবং মধ্যবিত্ত বাঙালির সমাজের জানা অজানা নানা তথ্য উঠে এসেছে, আমাদেরকে সমৃদ্ধ করেছে। সত্যি আজকে আমরা একটা স্মরণীয় সন্ধ্যা উপভোগ করলাম। ধন্যবাদ রইল টিকে নাগ ফাউন্ডেশনের পরিচালন সমিতির জন্য। এই অনুষ্ঠানকে সর্বতোভাবে সাফল্যমণ্ডিত করার জন্য তারা নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাতেই হবে নিয়ালপুর বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নীলাঞ্জন মজুমদার মহাশয়কে। তার প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া আমাদের এই প্রচেষ্টা কখনোই সঠিকভাবে রূপায়িত হতো না। অভিনন্দন জানাই বিদ্যালয়ের ৮ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ছাত্রদের অভিভাবকদের, যাদের অনুপ্রেরণায় ৫২ জন ছাত্র এবারের রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শুভেচ্ছা রইল সমস্ত প্রতিযোগী ছাত্রদের জন্য। নামসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাংলা একাডেমির কর্তৃপক্ষকে আজকে এই সভাঘর ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য। সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার আগে উপস্থিত সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য রইল নামসার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। নমস্কার।